71 সালে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীন হওয়ার মানে যুদ্ধের সময় আমরা চলে যাই আমাদের বাড়ির থেকে 3 কিলো দূরে। আচ্ছা, মানে আমাদের বাড়িটা ঠিক ক্যান্টনমেন্ট যশোর চুমনকাঠি ক্যান্টনমেন্টের পাশে বাগডাঙ্গা গ্রাম। আচ্ছা, ওই গ্রামে আপনার ক্যান্টনমেন্টের গায়ে। আচ্ছা, তো যখন পাঞ্জাবিদের আর মানে বাঙালিদের ভিতরে যুদ্ধ হয়, ওই গুলি আমাদের গ্রামে এসে পড়ে। তখন আমাদের ওরা সতর্ক করে দেয় যে আপনার গ্রামের থেকে বেরিয়ে যান, এখানে থাকবেন না, হয়তো গুলি গালে লাগবে, আপনারা চলে যান। তো যাই হোক, আমি তখন ছোট, আমার মনে হয় সঠিক আমার অত খেয়াল নেই, 8-7 বছর তোদের বয়স। আচ্ছা, তো আমার এক হলো পালিত বোন ছিল, মানে আমার খালাতো বোন। আমাদের বাড়ি মানুষ হয়েছে, আমার আম্মা নানা থেকে মানুষ করেছে। আর আমরা থাকি হলো নানা বাড়ি। আচ্ছা, আমার আব্বার বাড়ি ক্যান্টনমেন্টের ভিতরে ছিল, ওখানে ওই জমি সব সরকার আর কি নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে আমার আব্বা কেস করেছে, কেস চলতে থাকে। তারপরে আমার আব্বার বিয়ে হয়। হওয়ার পরে আমার নানা বলে যে আমার তো কোনো ছেলে সন্তান নেই, তা আমি একটা মেয়ে জামাই রাখবো বাড়িতে। আচ্ছা, আচ্ছা, তো ঠিক আছে, তখন আমার আব্বাকে রেখে দেয়। রেখে দেওয়ার পর আমার নানার অনেক জমি জায়গা। তো যাই হোক, তারপরে যুদ্ধ বাঁধলো। যুদ্ধ বাঁধার পরে আমরা আসি বাড়িতে, ওই খবর দিল। আমি আসছি আমার বোনের বাড়িতে বেড়াতে, পাশের গ্রামে বিয়ে আমার ওই বোনটা। আমার বোনটার ওই মানে খালাতো বোনটার সবাই আমরা শ্রদ্ধা এবং ভালোবাসতাম। তো যাই হোক, আমি আসছি, আসার পরে ওই দিন প্রথম আসার পরে রান্না বাড়া হচ্ছে। এই মতো অবস্থায় আমার আব্বা এসে খবর দিয়েছে যে শিগগির ওঠ, কেন যুদ্ধ বেঁধে গেছে আর শব্দ হচ্ছে। আমার বোনির নিয়ে মোটামুটি আমার আব্বার সাথে গেলাম বাড়িতে, পাশাপাশি গ্রাম, মানে হাফ কিলো হবে। তো যাই দেখি যে পুকুরি মাছ, পাশে আমাদের বড় পুকুর ছিল, পুকুরতে মাছ মেরেছে বড় বড় 4-5 কেজি ওজনের কাতলা মাছ। আপনার ওই আইসটে ছাড়াচ্ছে ওই মালা দিয়ে, বটি দিয়ে ছাড়াতে পারতেন না। যাই হোক, ওসব ফেলে দিয়ে আমার বড় নানি ছিল, উনি হাঁটতে পারতেন না। ওনাকে আমার আব্বা সাইকেলের খোলে যেমন ওই ছাগল ঝুলে নিয়ে যায়, ঠিক ওইভাবে নিয়ে আমার নানিকে নিয়ে চলে গেল। আর আমি আমার বোন, আমার আম্মা সবাই ওনাদের পাশ গেলাম। ওখান থেকে 3 কিলো দূরে চলে গেলাম। যার পরে আশ্রয় পেলাম এক বাড়িতে। ওখানে যে মোটামুটি কিছুদিন পরে আপনার যুদ্ধ থেমে গেল। যুদ্ধ থেমে যাওয়ার পরে আমরা ওখান থেকে খুব, আব্বা তখন কোনো কাজ কাম ছিল না। আব্বা, আমরা আবার কারিগর, বুঝলেন, কাপড় তৈরি করি। আচ্ছা, আচ্ছা, আমার আব্বা কাপড় তৈরি মানে হচ্ছে তাঁতি। আচ্ছা, আচ্ছা, যাই হোক, আমরা এখন করি না, আমার আব্বা ওই সময় করতো। হ্যাঁ। তো এই ওখানে যাওয়ার পরে যতদিন ছিলাম, প্রথম অবস্থাতে ওই কাপড় বুনেছে, পরে দেখা গেছে যে কাপড় নিত না কেউ, ঠিক আছে, যা খরচ তাতে পোষাতো না। তারপরে তখন 100 টাকা লবণের কেজি হয়ে গেল ওই সময়। মানে এদিকে লবণ ভারত থেকে আসতো। তো আমার আব্বা ওই লাস্টের লবণ টবণ নিয়ে বাংলাদেশে বিক্রি করে আমাদের জীবন চালাইছে। আব্বা জীবনে খুব কষ্ট করেছে। যাই হোক, কষ্ট করে আসার পরে আমরা যুদ্ধ থেমে গেলে আসলাম বাড়ি আসার পরে আমাদের কিছু জমি জায়গা ছিল। আমার নানা যখন মারা গেল তখন আর বেশি জমি ছিল না, 20-30 বিঘে মতো ছিল। যাই হোক, এখন আমাদের সংসারে মাতব্বর আমার নানি, আমার মা, আমার আব্বা। না, আমার আব্বা থাকে ঘর জামাই, নানির কথা হলে আমার স্বামীর বাড়ি, আর আম্মার কথা হইলে আমার বাপের বাড়ি। এখানে আব্বা একটু সুযোগ কম পেত। যাই হোক, এমতো অবস্থায় জমি জায়গা বিক্রি করতে যখন 23 কাঠা জমি মাঠে থাকলো, তখন আম্মা বললো আমি আর জমি বিক্রি করবো না। আর আমরা 6 ভাই 2 বোন। একটা বোন হলো মানে আপনার ওই প্রতিবন্ধী, আর একটা বোন বিয়ে হয়ে গেছে। তখন আমার সংসারে কাজের লোক নেই, এবং কাজের লোক রাখার মতো পরিবেশও নেই। মার বিশাল অসুখ, গ্যাসের অসুখ, যাই হোক, কাজকাম করতে পারে না। এমতো অবস্থায় কি করি, এখন আমার নানি, আমাদের সংসার চলে না। আমার নানির একটা দোকান ছিল, আচ্ছা, পান বিড়ির দোকান। আচ্ছা, এখন আমার বড় ভাই কোনো কাজ করতো না। বড় ভাইয়ের কাজ ছিল ওই আমাদের গাছের ডাব, কিংবা আমাদের যে মুরগি পুষি, ওই লোকজন ডেকে দেখা যাচ্ছে ওই বনভোজন করে খেয়ে নেবে, কিংবা ওই ডাব চুরি করে আমাদের তা চুরি করবে। আমার আব্বার আম্মার না বলে রাত্রি, ও এবার পেড়ে খেয়ে নেবে, মানে ক্ষয় ছাড়া জয় নেই।
যাকে এমতো অবস্থায় কি করি। এখন আমার নানি আমাদের খুব ভালোবাসতো, আমার মা আম্মা আমাদের পিছনে সময় দিতে পারতো না, অসুখ। তো যাই হোক, নানি আমার কি করলো যে চল ধরে আর কি দিয়ে আসি টাউনে। আমি তো বুঝি না কিছু। যাই হোক, আমার পাশে ছিল আমাদের এক ভাইপো, মঙ্গল মিস্ত্রি তার নাম। তো যশোর চাষা মোড়ের পাশে হলো ইঞ্জিন মিস্ত্রি গ্যারেজ। তো ওখানে এসে মোটামুটি কাজ শিখা সাতক্ষীরায় গেছে মিস্ত্রি হয়ে। আমার ওই যে মঙ্গল মিস্ত্রি উস্তাদ, উনি থেকে সাতক্ষীরায় ইয়ে করে দিয়ে আসছে, গ্যারেজ করে দিয়ে আসছে, যে তুই এখানে কাজ করবি আর অর্ধেক টাকা আমার দিবি আর অর্ধেক টাকা তুই নিবি। এটা হলো আমার ওই মানে মঙ্গল মিস্ত্রি। ওই দেখে আমার নানি বললো আমি দিয়ে আসি। আর যাক, ওই 5-6 কিলো হাঁটিয়ে যশোর থেকে এসে হাঁটিয়ে আসলাম নানির সাথে। হাঁটিয়ে আসার পরে চাষা মোড়ে যেখানে কাজ শিখে যায় মঙ্গল মিস্ত্রি, ওর পাশে আছে এক কামার মিস্ত্রি, গোপাল নাম। যাই হোক, ওনারও ওখানে দিয়ে আসলো প্রথমে। ওনারা কিন্তু, আমি তো কিছু বুঝি না, আমি টুকটাক কাজ করি, ওই কোনো পয়সা করি কিন্তু দেয় না, কোনো 1 টাকাও দেয় না। তখন 1975 সাল। আচ্ছা। কোনো পয়সা করি দেয় না, বাড়িতে খুব অভাব, খাওয়া হয় না, কি করি। আমাদের তখন 1 কেজি চাউল রান্না করে আমরা 6 ভাই, 2 বোন আর নানি আর আব্বা আম্মা বাটিতে করে ভাগ করে দিত। তাই মানে কারোর ভাগ কেউ খাতে পারবে না, যার ভাগ সেই খাতে হবে। এই 1 কেজি চাল রান্না করে মোটামুটি ভাগ করে ওর সাথে একটু পানি দিয়ে খেয়ে নিতাম। আর সকাল হলে দেখা যাচ্ছে কারোর খেতে কোনো কচুর ওই পাতা আছে কিনা, কিংবা কেউ ভাত রান্না করেছে কিনা, তাদের ওই যে মাড় যারে বলে, ওই মাড় জোগাড় করে ওর সাথে মোটামুটি কচু ঘন্টা করে গুলাই তা খেয়ে নিতাম। যাই হোক, তারপরে ওই গ্যারেজে আসার পরে সকালবেলা আর আমার আর খাওয়া থাকতো না। বুন্ডা বিয়ে গেছে, এখন আমি এই উঠোন ঝাড় দেবো, থাল বাটি মাজবো, মাঝে তারপরে বাড়ি কমপ্লিট করে থুয়ে যদি কোনো দিন থাকলো 2টো খালাম, নাইলে চলে আসবো। আসার পরে গ্যারেজে আমার বাসার থেকে 2 কিলো হলে মেন রোডে হেঁটে আসবো। আসার পরে আমরা তো তখন বলতাম গ্যারেজ স্টাফ, তাহলে আর ওই বাসওয়ালা ভাড়া নিত না, কেউ জোর করে নামাই দিত আর কেউ ভাড়া নিত না। গ্যারেজে কাজ করি, জানে যে পয়সা করি পাই না। এইভাবে ওখান থেকে আমরা আসতাম। এই আসতে মোটামুটি 4.5 বছর কাজ করেছি গ্যারেজে। কাজ করার পরে কিসের কাজ ছিল গ্যারেজে? এই আপনার ট্রাক, বাস, এদের যে ইঞ্জিনের কাজ, গাড়ির কাজ আর কি। এর ফাঁকে ফাঁকে আমি ওই দুপুরবেলা তো না খেয়ে থাকতাম, খুব কষ্ট হইতো, কি করি। এখন দেখা গেল যে বাস রোডে চলতো, ওদের হরেন আমাদের মুখস্থ হয়ে গেছিল, অমুক নম্বর গাড়ি আসতেছে, অমুক টাইমে আসবে। তো দেখা যাচ্ছে 1/2 কিলোর একটু বেশি স্ট্যান্ড আমাদের গ্যারেজ ছাড়া, দৌড়ে চলে যাব, যে 10 পয়সা দেবে। 10 পয়সা দিলি মোটামুটি তাড়াতাড়ি চিড়ে ভিজে, মানে 100 গ্রাম চিড়ে কিনে ভিজায়ে লেবুর পাতা দিয়ে খেয়ে নেব। ওই দিন মোটামুটি আমি রাজা, সুস্থ। লেবুর পাতা দিয়ে চিড়ে? হ্যাঁ, চিড়ে ভিজে রেখে তারপর লেবুর পাতা দেবো, একটু সেন্ট মতো লাগে, ঠিক আছে, তখন খাতেও খুব ভালো লাগে, যা খেয়ে নেব। ওই দিন হয়তো আমি রাজা, মানে অন্তত দুপুরের খাবারটা খেতে। হ্যাঁ, আমি মোটামুটি সুস্থ। এইভাবে তারপরে ড্রাইভার কন্ট্রাক্টর যখন আসতো। এই 10 পয়সা কিভাবে দিত আপনাদেরকে? 10 পয়সা কেন দিত আপনাকে? আমি ওই যে ওদের গাড়ি গ্যারেজে আসলি ওদের গাড়ি যত্ন করে পরিষ্কার করে দিতাম, তারপরে আগে কাজ করে দেবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর যদি এসে বসে, এই খোকা চা নিয়ে আয়, চা এনে খাওয়াবো, একটা সিগারেট নিয়ে আনি দেবো ওদের টাকায়। আচ্ছা আচ্ছা। ওরা খুব সন্তুষ্ট। তাই দেখা যাচ্ছে ওই আমরা আছে গরিব মানুষ, এসে দাঁড়াইছে আর খুব বাসের কাঁচা পয়সা দিয়ে দিত। হ্যাঁ, 10 পয়সা। তারপর পরে 4 আনা করে দিত। যাই হোক, এবার ওই ড্রাইভার গ্যারেজে আসলে আমি মোটামুটি যত্ন করতাম, গা টিপে দিতাম, কাপড় চাপড় ছাপ করে দিতাম, তাতে ওরা খুব সন্তুষ্ট। এবার ওই 4.5 বছর কাজ করার পরে 1979 সালের লাস্টে, মানে 80 সাল ধরবো, তখন আমার বাড়ি আর চলে না, খুব অভাব। আব্বাও কয় যে ছেলের তেজ্যপুত্র করে দাও। আব্বা তো কাজ করতে পারে না, বড় ভাই ক্যান্টনমেন্টে ছিল, সেখান থেকে ফিরে যে বাড়ি কাজ করে না, ঘুরে বেড়াই, শুধু বলে যে আমি ফার্নিচার বেঁচে খাবো, আমি ভিজিট কমাবো না। ওনার কথা হলো এরকম ডায়লগ। তা আমি আর ওসব কিছু মনে করিনি। এই কাজ করতে করতে তখন যখন
79 লাস্টের দিকে আমি আমার ওস্তাদের বললাম, ওস্তাদ আমি খুব গরিব মানুষ, আমি দুটো পয়সা না হলে বাড়ি থেকে খুব অবস্থা খারাপ, মা বাপ না খেয়ে আছে। যাই হোক, তার মধ্যে এই কাজ করতে করতে ওনার বাড়িতে উনি বিল্ডিং তৈরি হচ্ছে। বিল্ডিং তৈরি হলে উনি আবার ওই ডেকে নিয়ে যেত যে পানি দিতে হবে, বাইরের লোক নেবে না, আমাদের তো ফ্রি কাজ করাই নেবে, খাতি দেবে না। এখন একদিন গেছি, যাওয়ার পরে পানি দিচ্ছি, তখন 1টা বেজে খুব খিদে লেগেছে, চরম খিদে লেগেছে, আমার আর সহ্য করতে পারতেছি না। তা পাশে ছিল একটা ডাব গাছ, সেই ডাব গাছে প্রথম ডাব হয়েছে, আমি জানি না, আমি ছোট মানুষ দেখতে ডাব খিদে লেগে জীবন বাঁচায়, তো ডাব একটা পাড়ি খাইছি। খাওয়ার পরে ওখানে একটা মহিলা ছিল, তাকে আমরা নানি বলে ডাকতাম। উনি আবার এই কথাটা বলে দিয়েছে যে আপনি মসজিদে ডাব দেবেন, প্রথম ডাব, তা দেখেন ওই কামার সাহেব পাড়ি খেয়েছে। আমার নাম হলো শহীদুল ইসলাম, উনি কামার সাহেব বলে ডাকতো। ওই প্রথম কামার মিস্ত্রি কাজ করেছি, তাই কামার সাহেব বলে সবাই ডাকতো। যাই হোক, ওই ডাব কেন খাইছি, আমার তখন 9 কানি মাথায় চাপাই দিল, 9 কানি বাইন্দে মাথায় চাপাই দিল, তোর এই 1 ঘন্টা মাথায় রেখে দিতে হবে, এমনি খিদে লেগেছে, ঠট্টর করে কাঁপতেছি। তো যাই হোক, ওই 9 কানিটা আমার বাড়ির পাশে যিনি, উনি আমার খালাতো বোন বিয়ে করেছে। তো আমি দেখি, চিন্তা করলাম যে আমার বোনের কাছে যেয়ে দেখি যে কোনো ফল হয় কিনা। ওখান থেকে আসলাম, বাসে উঠলাম। বাসে ওঠার পরে আজকে 39 বছর হচ্ছে হয়তো, তখন হলো 80 প্রথম, মানে 79 লাস্ট, আর তাহলে আজকে 39 হওয়ার কথা, 19 সাল যখন। তো গাড়ির নাম্বার যশোর বা 609, এখনো নাম্বার মনে আছে? এর ভিতরে, হৃদয়ের ভিতরে আছে। আর বিহারি ড্রাইভার, শাকিল ড্রাইভারের নাম, সুব্রিয়ার কোচ, 2 গেটালা বাস। আমার একটা হাফ প্যান্ট পরা আর একটা জামা গায়ে, 1টি টাকা নেই, 1টি পয়সাও নেই আমার কাছে। লেখাপড়াও তো করা হয়নি বোধহয় আপনার, না? লেখাপড়া মানে আমরা ওই প্রথমটা আবার একটু যাই, প্রথমে যখন ওই ফিরে আসলাম, আসার পর 75 সাল পড়ছিলাম, আপনার ক্লাস 5 উঠে আর বই কেনার পয়সা ছিল না। ওই পর্যন্ত যেতাম ছাতু খাওয়ার লোভে স্কুলে বেশিরভাগ, আর ওই যে ওই সময় বিস্কুট দিত আর ছাতু দিত, আর আপনার ওই দুধ দিত। বাড়িতে তেমন খাওয়া দাওয়া না, ওই পালি আমরা খুব খুশি হতাম, বাড়িতে এনেও খেতাম, স্কুলেও অনেক সময় খেয়ে ফেলতাম। যে ক্লাস 5 উঠে আর পড়াশোনা করা হয়নি না। ঠিক আছে, ওই বাসের গল্পে যাই হোক, এইবার বাসে এসে থেকে ওই 609 নম্বর গাড়ি দাঁড়ায় আছে, সাতক্ষীরায় যাবে, চীনা গাড়ি। কন্ট্রাক্টরের সাথে আমার পরিচয় নেই। বাসে উঠলাম, ওঠার পর কাছে এই ভাড়া দে, আমি আর কথা বলছি না, টাকা নেই। তো 2বার এরকম জিজ্ঞেস করেছে, জিজ্ঞেস করার পরে আমি কথা বলছি না, 13 কিলো আসার পরে নামাই দিল বাসের থেকে। ছোট মানুষ, কোথায় যাবো, গাছের গোড়ায় দাঁড়ায় আছি, যে কি করি। যে আবার বাস টানতেছে, পিছনে গেট তো নামাইতে, সামনের গেটে যেয়ে উঠেছে আবার ওই একই গাড়িতে। উঠার পরে 16 কিলো চলে গেছি, নাবারণ, জায়গার নাম নাবারণ। ওই কন্ট্রাক্টর ঘুরে ফিরে এসে কাছে, তোর যে নামাই দিয়ে আসলাম জিগর কাছায়, তুই আবার কোথাতে আসলি? আমি মাথা নিচু করিস, আবার ওখান থেকে ঘাট দাল কাটিয়ে নামাই। এবার যাবো কোথায়, আমি তখন কাঁপতেছি যে কি করি। ওখানে আবার 5 মিনিট লেট করে বাস। কোড়ই গাছ বলে, ওই শিশু গাছ, মোটা ওই সেই বিদেশি, মানে আপনার সেই ব্রিটিশ পিরিয়ডের শিশু, ওই শিশু গাছ তলায় দাঁড়ায় আছি। বাস আবার টান দিয়েছে, আমি চিন্তা করছি সামনে ওঠা যাবে না, পিছনে ওঠা যাবে না, আমি কি করি? তখন আবার ছাদে প্যাসেঞ্জার নাই, আমি তাড়াতাড়ি ছাদে উঠেছি। ওঠার পরে যখন 9 কিলো বাকি, তখন ছাদের কন্ট্রাক্ট হেল্পার আমার নামাই দিল। এই কালেকশন করতে যে আমার সামনে যে বলছি, বাড়ি কোথায়, ভাড়া দাও। আমি আর কথা বলছি না। এখন ওর তো আবার মালিকের হিসাব দিতে হবে, ও আমারে নামাই দিয়েছে। ওই 9 কিলো বাকি থাকতি, তখন তাড়াতাড়ি মন শক্ত করে, সাহস রেখে মনে দৌড় মেরে এসে সামনের গেটে উঠে ওই শাকিল ড্রাইভার যে বিহারি, ওনার ওই সিট পাজাকে ধরলাম যে আমার যদি আজকে ট্রেনেও নামায় আমি নামবো না। ঠিক এরকম একটা সাহসিকতা নিয়ে আমি মোটামুটি প্রস্তুত। এখন ওই ড্রাইভার দেখি এরকম তাকাই দেখে যে সেই ছেলেটা, কিরে কি হয়েছে?
তো বলছি দেখেন এ ভাড়া যায়নি, আবার 2-3 জায়গায় নামাই দিই, আবার বেয়াদব বুঝেছে। তখন কাছে বাদ দে, এই 9 কিলো আছে আর এসে গেছি, কোথায় 75 কিলো, তাই 66 কিলো এসে গেছি, নামাস নিয়ে বাদ দে। আমি একটু ইন্টারাপ্ট করছি, মানে আপনি যে এত কিলো কোথা থেকে আসতেছেন? গ্যারেজ থেকে বাড়িতে যাচ্ছেন? বাড়িতে না, তাহলে? সাতক্ষীরায়। সাতক্ষীরায় যাচ্ছেন? সাতক্ষীরা আমার বোনাই থাকে, ও ওখানে যাচ্ছেন হ্যাঁ, ওদের একটা বাড়িতে? কাজের সন্ধানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপর? যশোর চাষামোড় থেকে আমি বাসে উঠেছি। আচ্ছা, এবার যে নামলাম, নামার পরে বোনাই বাড়ি গেলাম, যাওয়ার পরে ওনার বলার পরে উনি বললো, দেখ আমি ওখান থেকে, তুই তো জানিস আমি 1-2 করে রুটি বাঁধতে আনতাম, আমিও লোকের বাড়ি কাজ করতাম, তো 1-2 করে রুটি বাঁধতে এনে গ্যারেজে এসে খাতাম, খেয়ে এই কাজ শিখে আমার ওই উস্তাদ এখানে ফিট করে দিয়েছে। আর আমি যদি তোরে রাখি তাহলে আমারও রুজি থাকবে না, আমার হয়তো বলবেন এই, কেননা এই যে জিনিসপত্র কিনে দিয়েছে সব ওনার অবদান। এখন যদি তোরে আমি রাখি তো দেখা যাচ্ছে আমারও অস্তিত্ব থাকবে না, তুই এক কাজ কর, তুই বাড়ি চলে যা, বাড়ি যেয়ে মাসখানেক থেকে আবার আসিস, তখন ও লোকেরও মন ঠান্ডা হয়ে যাবে, আমিও রাখতে পারবো। যাই হোক, ওনার কথা শুনে উনি আমার সে বোনটা ভাত টাত খাতি দিল, খাইয়ে পরের দিন কয়টা টাকা দিল আমার খেয়াল নেই, আমি আবার চলে আসলাম গ্রামে আসার পরে বাড়ি এসে খাবো কি, আমার মা বাপেরই খাওয়া আসছে না, আমি তাদের কি করে কি করবো। এখন যাই হোক, ওই অবস্থায় 3 দিন পরে 2-3 জনের কাছ থেকে 1 টাকা জোগাড় করে নিয়ে আর নানির কাছ থেকে টাকা জোগাড় করে নিয়ে আবার আসলাম আচ্ছা, সাতক্ষীরাতে। এইবার সাতক্ষীরা আসার পরে উনি আমাকে মোটামুটি বললো যে দেখ, গোপনে থাকবি 10-15 দিন, থাকার পরে আস্তে আস্তে রাস্তায় বেরোবি, দেখবে তোর লোকজন, তখন আর সমস্যা হবে না। যাই হোক, ওই মোটামুটি কাজ করি, টুকটাক করে করি, তখনও কোনো পয়সা দেয় না। তখন চিন্তা করি যে আমি কি করব, এই 4.5-5 বছর কাজ করে আসলাম, আবার এই নতুন করে 1-1.5 বছর হয়ে গেল, কি করি। যশোরে পল্লীরহাটের একটা ড্রাইভার সাথে আমার পরিচয় হলো, ওনার নাম হলো সোবান। উনি ওই গ্যারেজে আসে, গাড়ির কাজ কাম করায়, ওনার গাড়িটা খুব সুন্দর করে সাফ করে দিয়ে তারপরে গিরিশ টিরিশ করে কমপ্লিট করে দিলে আমার 10 টাকা করে টাকা দেয় প্রতিদিন? না, মাসে না। তাহলে আজকে মনে করেন এখানে, এটা সাতক্ষীরা আসলো, আসে গাড়ি কাজ কাম করে, টিভি চলে গেল, 4-5 দিন পরে আবার আসলো, মানে টিভি ঢাকায় গেল কিংবা চিটাং গেল, চিটাংতে ঘুরে আসতে তো তখন 4-5 দিন 6 দিন লাগতো, এই 6 দিন পরে আসলে আবার ওই কাজ কাম করে ধুলাই করে দেবো, দেওয়ার পরে 10 টাকা দিল। তো যাই হোক, ওই 10 টাকা দিলে আমি মোটামুটি রাজা। এই 10 টাকার থেকে আমি তো আর ওই মিষ্টি খাতি পছন্দ করতাম, তো 1-2 টাকা দেখা যাচ্ছে ওই, তখন আবার কেজির মাপে বিক্রি হতো না রুটি বিক্রি হতো সের, আর বুয়া এক সের 1 পোয়া, এইভাবে। তো 2 টাকার মতো খরচ করবো, 8 টাকা রেখে দেবো, এইভাবে দেখা যাচ্ছে 40-50 টাকা মাসে হয়, বাড়িতে পাঠাই, তাতে কোনো সুরাম এটা না। 1-1.5 বছর কাজ করার পরে আমি আমার এই উস্তাদের বললাম, আমার যে বোনাই, আমার তো পরিচয় এখন উস্তাদ, আমি বোনাই পরিচয় দেবো না, তার কারণ আমি উস্তাদের কাজ শিখতে চাই, আমার লক্ষ্য হলো কাজ। আমার একটা ছিল যে আমি সত্যি কথা বলতাম মানুষের সাথে, এখনও তাই, আমি চেষ্টা করি সত্যি কথা বলার জন্য, আর মজা পাই খুব, সত্যি কথা বলে মজা পাই, আর তার ফলও আমার আসে। যাই হোক, ওখান থেকে উস্তাদ বললাম, দেখেন এই বাড়ির এই পরিস্থিতি, আপনি যদি কিছু পয়সা দিতেন, আমি চেষ্টা করতে যখন থেকে যাওয়ার, অল্প কিছু পয়সা দিলে বাড়ি পাঠাতে পারলে মোটামুটি চলে আর কি। আমার আম্মা ওদিকে গরু মানে তরি তরকারি লাগায় বাড়িতে, 192 শতক ভিটে বাড়ি এখনো সেটা আছে, তো ওখানে তরি তরকারি লাগায় বিক্রি করে, আর নানি কিছু পয়সা জোগাড় করে দেয়, ওই টুকটাক করে কোনো রকম চলতে লাগলো। যেহেতু হয়তো আমি লেখাপড়া জানি না, তবে মানুষটি এমনি তো মনে করেন কাজ করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। যাক, মানলো না মানার পরে ওই ড্রাইভারের সাথে যখন পরিচয় হয়েছে, ওই উস্তাদে বললাম, উস্তাদ আমার কি হেল্পারি করতে রাখবেন? মানে ওই যে গাড়ি থেকে আপনাকে 10 টাকা করে দিত? জি। আচ্ছা। তা কয়, তুই কি হেল্পারি করবি, তুই টায়ার ওসো করতে পারিস, তুই নিজে নড়াতে পারিস না। তখন হাত পা জড়াই ধরলাম, দেখেন যদি আমার একটু রাখেন, আমার বিরাট উপকার হয়, পয়সার কোনো প্রশ্ন না। যা করলো 10-15 দিন পরে আসে বললো, তা করবি? না, হাই করবো। হেল্পারি মানে হেল্পার, ওনার যে সাহায্যকারী আছে তার সাহায্যকারী আমি। আচ্ছা আচ্ছা, আমি ওখানে আমি পারবো না। ওকে। তা
বললো ঠিক আছে তুই চল। তো আমার নিয়ে গেল, ওনার সাথে চুক্তি হলো প্রতিদিন 10 টাকা দেবে। তো আমি খুব খুশি, প্রতিদিন 10 টাকা দিলি আমি 2-3 টাকা 4 টাকা খাবো আর বাঁচাবো, আমার অনেক পয়সা হবে। ঠিক আছে, এরকম একটা ভাবে আমি গেলাম। যাওয়ার পরে মোটামুটি 3 দিন না 4 দিন ওনার সামনে আমি ওই রুটি খাই, কোনো বলে এক কান খালাম, কোনো বিস্কুট খাই। হ্যাঁ ওস্তাদ খাইছি, ওনার বুঝতে দিলাম না, উনি তো বোঝে, উনি পাশে বসে হোটেলে গোশ মাছ খায়, ওনার খারাপ লাগতে লাগলো। বললো দেখ আমি তো কিছু বুঝি, তা তুই এই যে রুটি খাস আমারও খারাপ লাগে, আমি যা খাবো তুই তাই খাবি, তাতে আমার যদি 10 টাকা জায়গায় 20 টাকাও যায়, যাক তোর আমি এখন টাকা দেবো না, তুই খাইয়ে সুস্থ হ। যাক এই মোটামুটি 3 মাস মতো করলাম। করার পরে ওই পিছন টান আছে বাড়ির দিকে, কি করে 2 পয়সা পাঠাবো, এই করতে করতে তখন আবার ট্রাক, তখন আমি তো একা পারবো না, আর একটা হেল্পার নিয়ে আসলো, ও অর্ধেক আমি অর্ধেক। আচ্ছা, আগে ছিলাম মানে কোনো পয়সা না, আর এখন যা পয়সা হবে ও অর্ধেক আমি অর্ধেক। আচ্ছা, তাতে মোটামুটি আমি 1000-1200 টাকা মাসে ইনকাম করা শুরু করলাম। করার পরে এবার ওনার হলো 1 ছেলে 2 মেয়ে, ওনার ওয়াইফ আমার যত্ন করতো। উনি কি বাসের মালিক ছিলেন? উনি ড্রাইভার ছিলেন? উনি ড্রাইভার ছিলেন। আচ্ছা, যাই হোক, বাস না ট্রাক। আচ্ছা, ট্রাক ভাড়া খাটতো। যাই হোক, এবার ওই মোটামুটি কিছুদিন কেটে যাওয়ার পরে ওই হেল্পারে চলে গেল, আমিও মোটামুটি একটু স্বাবলম্বী হলাম, শিখে নিলাম। এবং টায়ার উনি যদি হালকা হেল্প করে আমি মোটামুটি লাগাতে পারি, টায়ারটিও লাগাতে পারেন। এখন উনি মোটামুটি হালকা হেল্প করতে লাগলো, করতে করতে আমি মোটামুটি শিখলাম হেল্পারি। তো যখন দেখা যাচ্ছে যে টিভি যাওয়ার পরে একদিন যাচ্ছি ঢাকায়, আমার খালি ফেরি ছিল তখন ব্রিজ হয়নি, ওই ফেরি ঘাটে যে একটা সামনের পাতি ভেঙে গেছে। তো ওনার সাথে আমি একটু তর্ক করেছি, উনি বলছে যে দেখ এই পাতির এই ইউবোটের ও কাজ করবে মিস্ত্রি, অথচ আমি কাজ জানি, ও মিস্ত্রি কাজ যাতে গেলে অনেক দূরে যেতে হবে, আমি তাড়াতাড়ি করে উনি সেই নদীতে গোসল করতে গেছে, খেয়ে দিয়ে কমপ্লিট আমি একা সব করেছি, করে ওই বোর্ড লাগাই একটা অসার ওই দিন ওখানে ছিল না। তা আমি শুধু বলি চাচা অসার এই জায়গায় ছিল না, তো ওই লোক বলতে ছিল বলছি, আর আমি একটু জোরে বলে ফেলাইছি ছিল না বলতেছি। এই আমার গাড়ির তলাতে মারতে চালিয়ে দিলে গাড়ির উপরে চালিয়ে দেওয়ার পরে আমি তো জানি না, অজ্ঞান। যাই হোক, আমি যখন জ্ঞান ফেরে তখন এসে আমি দেখি ঢাকায়। উনি আমার গাড়িতে নামায় গোসল টোসল করায়, গালে তুলে ভাত খাওয়াইলো, মানে শাসনও করতো, আদরও করতো। উনি যখন ওই নামায় গোসল টোসল করে ভাত খাওয়াইলো, তখন কোথায় মেরেছে, কখন মেরেছে সব আর আমার মনে নেই। যাই হোক, এই ঢাকায় গেলাম, ঢাকাতে ঘুরে আসলাম, 4.5 বছর হেল্পারি করলাম, ট্রাকের হেল্পার। তো এর ফাঁকে একদিন গাড়ি চালাইছি, তো যার গাড়ি তার নাম হইলো আমির আলী। একদিন চালাইছি ওনার সামনে, এমনি টুকটাক চালাই, ওনার সামনে ধরা পড়ে গেছে যে আমি গাড়ি চালাইছি। উনি এসে বলতে আমি তোর তো কিছু বলবো না, আমি তো ড্রাইভারে বলবো। তাড়াতাড়ি গাড়ি রেখে এসে পা দাঁড়াই ধরলাম যে স্যার, তখন আর দুলাভাইটাই না, স্যার আমার মাফ করতে, আমি আর জীবনে গাড়ি আমার চাকরিটা খেন না, আমি করে যাবো, আমার চাকরিটা খেন। এবার আমা করে 6 লোক দাঁড়াই থাকলো, আমার নামাই দিল, আমার রাখলো না। যাই হোক, আপন দুলাভাই বের করে দিল আপনাকে? না, তাহলে মানে ওই ইন্ডিয়ায় বাড়ি, দুলাভাইয়ের কিন্তু তো চলে আসছে এই গাড়িতে। এখন এই গাড়ির মালিক হলো শাহজাহান চেয়ারম্যানের জামাই আমির আলী। আচ্ছা, ওনার বাড়ি ইন্ডিয়ায়, সবাই কমান দুলাভাই, সবাই দুলাভাই বলে, আমরা দুলাভাই। আচ্ছা আচ্ছা, আমার উস্তাদ দুলাভাই বলে। আচ্ছা, যাই হোক, মাফ করলো না, আমার নামাই দিল। নামাই দেওয়ার পরে আমার উস্তাদের কথা হইলো, উস্তাদের বাড়ি যশোর, উনি নিয়ে গেছে সাতক্ষীরায় ড্রাইভারি করাতে, ওনার ড্রাইভার নেই, ওনাকে নিয়ে গেছে। ওনার কথা, উস্তাদের কথা হইলো আমি ওই হেল্পার না আসলে আমি আপনার গাড়ি চালাবো না। ওকে, ও তো অ্যাকুরেট লোক, ও যদি এই গাড়িতে হেল্পারি না করে আমি আপনার গাড়ি চালাবো না, আমার উস্তাদ বললো। বলার পরে বললো দেখেন আমারও তো একটা মান সম্মান আছে, আমি লোকজনের সামনে নামাই দিছি, তো এক কাজ করেন কিছুদিন যাক, আপনি ওকে আবার তুলে নিন।
এটা হলো পরে কথা। যখন যেদিন নামায় দিল ওই দিন আমার বহু বন্ধু বান্ধব ছিল, আমি হোটেলে যে সারা রাত বসে বসে কান্দেছি। আমার পাশে বন্ধু বান্ধবেরা খেয়ে উঠে গেছে, কেউ একটু তাকায়ও দেখিনি। যাদের কিছু ছিল না, আমি আমার পয়সার থেকে লুঙ্গি কিনে দিয়েছি, সাহায্য করেছি, তার এক কাপ চাও খেতে বলিনি। সবই আল্লাহর রহমত। আমি চিন্তা করতে আমি সকাল হলেই যাবো কোথায়, আমার বাড়ি যশোর। আমার বোনারে কিন্তু আমি চলে আসি, ওখান থেকে আমি তো ঠাই পাবো না, কারণ ওখান থেকে তো আমি বেড়ে আইছি। আমি ভোর যখন আজান দিয়েছে, দেওয়ার পরে আমি মোটামুটি পরিষ্কার হয়েছে, হওয়ার পরে আমি ঘুরতেছি। আল্লাহর একটা রহমত, ওই পাশের বাড়ি সুলতান হাজি তার নাম, ওনার একটা গাড়ি আছে, ওনার গাড়ির ওই হেল্পার নেবে ছুটি, তার নাম হাকিম। তা আমার এসে বলতে, তুই কয়েকদিন ডিউটি করে দিবি? তখন আমার এর মধ্যে বুকটা পাশাত হয়ে গেল, আল্লাহ এ কি কয়, তখনই কাজ হয়ে গেল। আল্লাহ ভাই আমি ডিউটি করবো মানে, আমি এক্ষুনি রাজি। সঙ্গে সঙ্গে আমি সেই গাড়িতে গেলাম। আমার উস্তাদ বললে, দেখ এদিক সেদিক ঘুরতে লাগ কয়েকদিন, আমি নিয়ে নেবো আনে। তো আমি দেখলাম আমি কাজ ফাঁসি বসে থাকবো কেন, কাজ করতে থাকি। এইবার ওই সেই হাকিম 10-12 দিন আর আসে না, 5 দিনের কথা বলি। এখন ওই মালিকের গাড়ি মালিকের বাড়ির সামনে থাকে, আমি মানে আজান দেবে তার আগে উঠবো। ওইটা এরকম লাইট আছে গাড়ির, তো লাইট জ্বালাই, গাড়ি কোথায় কি ময়লা আছে পরিষ্কার করে তেল দিয়ে মুছিয়ে কমপ্লিট করে বসে থাকবো। এবার ড্রাইভার সকালে আসবে, এসে গাড়ি নিয়ে চলে যাবে। 1-2 দিন করতে করতে ওই মালিক নামাজ পড়ে এসে থাকে, কি ব্যাপার গাড়ির তলায় লোক, অন্য লোক 8টা-9টার সময় ধোয়, অন্য লোকদের ধোয়ায়, আর ও নিজে নিজে কি করে, ও আমার সাথে দেখা না করে পিছনতে ফলো করিস। করার পরে হইলো আপনার আমার একদিন ডেকে একটা চাদর কিনে দিয়েছে। চাদর কিনে দিলে আমি খুব খুশি হয়েছি, আরও মোটামুটি ভালো করে কাজ করি। করতে করতে এই উস্তাদ আমার স্মরণ করে যে, তুই তাহলে এবার চলে আয়, আমার এদিকে সব ইয়ে গেছে, তা তুই চলে আয়। আমি চিন্তা করলাম আমার উস্তাদ দেখে যে আমি আর দাঁড়াবো না, আমার যতই যত্ন করব। তখন এই মালিক শুনতে পেয়ে উনি ওনার বাসায় ডেকে নিয়ে গেছে, বলে যে আজকে রাত্রি তুই আমার বাসায় খাবি। ওনার বাসায় গেছি, দরজা খুলেছে, খুললে দেখি এরকম একটা টিভি, এখন টিভি আর কি, ওর মধ্যে মানুষ। এর আগ পর্যন্ত আমি টেলিভিশন কখনো দেখি না, এর মধ্যে মানুষ আসলো কি না, আমার গা তো কাঁপতেছে। আর যে চেয়ার ওই সোফা টোফা রয়েছে, হ্যাঁ, যেহেতু আমি সোফায় বসিনি, একটা চৌকি ছিল পাশে, ওখানে যে বসেছি, আর লজ্জাও করতেছে। আমি এর ভিতরে কল্পনাও করি পারতেছি যে কি ঘটনা কি, আমি জিজ্ঞাসা করতে পারতাম, আমি হতভম্ব মেরে গেছি যে কি। তারপরে গোষ্ঠ রাখা রয়েছে, আমি 2 পিস গোষ্ঠ খাইছি। খাওয়ার পরে বলে, কি ব্যাপার, খা তুই খা। আচ্ছা আমার খিদে নেই, আমার পেট ভরা আছে, তারপরও আপনি ডেকেছেন, আমি না এসে পারি। তো বলছে, দেখ শুনলাম তুই চলে যাবি। বললাম, চাচা দেখেন সত্যি কথা বলবো। তো বলছে, বল। বললাম, দেখেন আমার উস্তাদের এখানে যেখানে ছিলাম, ওনার সাথে এইভাবে কথা ছিল, যখন ডাকে তখন যেতে হবে। এখন দেখেন আপনি বলেন। তো বলছে, দেখ যখন যাস আমার একটু বলে যাস। তো আমি আর ওনার আর লজ্জায় আর বলিনি, আবার ফিরে আসলাম এই জায়গায়। ফিরে আসার পরে 4.5-5 বছর, যখন 4.5 বছর হেল্পারি করেছি, করার পরে আমি মোটামুটি ভালো ড্রাইভ শিখে গেছি। 1984 সাল, তখন আমি 4.5 বছর, 84-85 সালের মাঝামাঝি লাইসেন্স করতে দিয়েছি। লাইসেন্স আজকে রাত 12টা দিয়েছি, সকালবেলায় লাইসেন্স দিয়েছি, সবই তো ডুপ্লিকেট পর্যন্ত। তো লাইসেন্স দিয়েছি, লাইসেন্স বেরিয়ে গেছে। এখন আমার দরকার ড্রাইভারি চান্স, কি করে ড্রাইভারি চান্স নেবো? আর ওই লোক কি করে, কয়ে যে তুই টিভি যা, আমার টিভি পাঠায় যায়। উনি আর যায় না, যা কামাই হয় ওনার পয়সা ওনার দিয়ে, আর আমার এই পয়সার থেকে আমি আর একটা হেল্পার পুষি, ওনার পয়সা ফুল ওনার দিয়ে দিই। আচ্ছা, এই করে 1-1.5 বছর করলাম। তারপর কষ্ট হতে লাগলো যে আস্তে আস্তে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, পয়সা যা তাই, কি করি। আর ওনার একটা মেয়ে ছিল, 2টো মেয়ে, একটা বেবি আর একটা হলো নার্গিস। তা আমি কখনো মেয়ে লোকের দিকে এরকম ফিরেও চাইনি। আর একটা ড্রাইভার বলছিল, দেখ তুই তো এত করছিস, তুই 1 বছরের মধ্যে মদ গাঁজা খাবি। আমার লাইফে আমি মদ গাঁজা স্পর্শ করবো না। 1 বছরের মধ্যে যদি না খাস, তা আমি তোর প্যান্ট শার্ট বানাই দেবো, মদিনা তার নাম। ঠিক আছে, যাক আমি খাইনি। তো এবার ওই
ওনার মেয়ের সাথে আমার খুব ভাই বোনের মতো সম্পর্ক, কোনো কু নজরে কখনো তাকাইনি। মানুষই ভাবত যে এর সাথে হয়তো সম্পর্ক, না, আমি কখনো কু নজরে তাকাইনি, সেও তাকাইনি। ওনার বাড়ির সামনে গাড়ি ধুলাই করতেছি, ওনার ছেলে তখন ম্যাট্রিক পড়ে, তখন আপনার কি একটা কাপড় বলে, খুব দামি কাপড়, সেই দামি কাপড়ই শার্ট বানাইতেছে। আমি হেল্পারি করি, এখন ওই বাড়ির সামনে গাড়ি রাখিছি, রাখার পরে ওনার বাড়ি গেছি, ওই জামাটা আমি দেখতে পাইছি। তা ওই জামাটা আমি শখ করে একটু গায়ে দিয়েছি। ওনার ছেলে এসে জামা খুলে নিয়ে ম্যাচ টুকে দিলে, মানে আমার ওস্তাদের ছেলে এসে, আমি হেল্পার, হেল্পার বলে তো মেথর, এর কি মূল্য, ম্যাচ টুকে দিলে জামা ওর গায়ে দেবে না। জামাটা পুড়িয়ে দিল সে। হ্যাঁ, মনে খুব কষ্ট হলো। এই 2 বছর হয়ে গেল, যাওয়ার পরে মালিকও দেখলো ছেলেটা তো মানুষ হয়ে গেছে। Right. আর ওই মালিকের বাড়ি গেলে ওনার ছেলের পায়খানা পিসাব যেখানে ছাপ করতাম, আর আমি গেলে আমার খুব যত্ন করতো। পরবর্তীতে আর কি প্রথমে ওইভাবে, পরে ওনারদের সাথে মিশে গেলাম, খাওয়া দাওয়া যেখানে যা আমি হিসাব নিয়ে আমি যেতাম, আমার খুব যত্ন করতে লাগলো। এই করতে করতে তখন ওই মালিকও চিন্তা করলো তো এই ছেলেটার একটা কাজ দেওয়ার দরকার। তো বললো যে দেখ, আমি একটা বাস কিনবো, মানে নতুন গাড়ি কিনে বডি করে। বললো তাহলে আপনি এই বাস চালান, শহীদুল ওই ট্রাক চালান। তখন ও লোক আমার ডেকে নিয়ে গেল, আমার এই ওস্তাদ, যে দেখ এই বাস চালালে তো এরকম পয়সা হবে না, আমার চলবে কি করে, না আপনার কিসের টেনশন, আমি দেখতে আমি চান্স পাচ্ছি, তখন আমার এর ভিতরে উৎফুল্ল হচ্ছে, আপনার কিসের টেনশন, আমিও কিছু কিছু দেবো। এই করে ও লোক বাসে গেল, আমি ওই টিভিতে এসে 200, 300, 400 এইভাবে দিই, তাতে আমার আর সমস্যা হয় না, আমি কামাই করে নিই। এই ড্রাইভারি করতে 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 2-3 বছর ড্রাইভারি করা হয়ে গেছে। বিয়ে করবো, এবার মেয়ে খুঁজে পাইনি। যেখানে যায় বলে ও শালার মদখোর গাঁজাখোর, এগুলো চলে আসে। আসার পরে ভালো করে রান্না বাড়া করি, আমার আম্মা করে খাচ্চার দেশে দেওয়ার পরে ওরা, আমার ওই চাচা শ্বশুর আমাকে বলছে যে আপনি কি আমাদের মেয়ে দেখবেন? বললাম দেখেন, আমি আপনার ছেলের বয়সে, আপনি আমাকে তুমি করে বলেন। তা বললো তুমি কি আমাদের মেয়ে দেখবা? আপনাদের মেয়ে কি আমার দেখবে? তো বললো না। বললাম দেখেন, তাহলে আমার আব্বা আমার মামা যেখান থেকে এসে ওটাই আলহামদুলিল্লাহ। এই কথা শুনে ওরা খুব খুশি হলো। হওয়ার পরে এবার লাস্ট মোটামুটি মিষ্টি খেয়ে ওরা চলে গেল। কার্তিক মাসের 2 তারিখে বিয়ে। মানে আপনি মেয়েকে দেখেননি, মেয়েও আপনাকে দেখেনি? না, দেখি। আচ্ছা, যাই হোক, ইন্টিমেন্ট টাইমে আব্বা 4-5 দিন পরে আবার এসে বলতেছে কি হবে না, সমস্যা হয়ে গেছে শহীদুল, আমি আর এক জায়গায় বিয়ে ঠিক করিস। কেমন আর এক জায়গায় বিয়ে ঠিক করিস? তা বলতে হ্যাঁ, ওরা ছেলে যদি ভালো হয় তাহলে সাজাই গুজাই দেবে, মোটরসাইকেল দেবে। আল্লাহ আব্বা, বিয়ে আমার হয়ে গেছে, তুমি হাতে থেকে করে দিছাও, ওই কথা দিছাও, ওই আমার বিয়ে, ওই মেয়ে ছাড়া আমি আর বিয়ে করবো না। তো বললো দেখ, ও মেয়ের বিশাল সমস্যা। এলাম কেমন? তা বললো কি মেয়ের এই জায়গাটা শক্ত আর পাটা খাটো, আর আমি যদি একটা পা নাও থাকে তো আমার কোনো সমস্যা নেই, আমি ওই মেয়ে ছাড়া বিয়ে করবো না। আমার উস্তাদের বললাম, আমার উস্তাদও তাই বললো। আমার এই যে গ্যারেজের উস্তাদ বললাম, ওরা বললো তাই। সবাই মোটে একমত। বললো ঠিক আছে। আমার শ্বশুরা শুনে বিশাল খুশি, যে মেয়ে দেখিনি ছেলে, সেই ছেলে আবার এই মেয়ে ছাড়া বিয়ে করবে না, কারণ কি? যাই হোক, আব্বা তখন মাথা টাথা ঘুরে পড়ে গেল, লেখাপড়া জানে না তো, আবার আব্বা রাগই খুব, রাগটা হয়ে গেলে মোটামুটি অন্যরকম করে ফেলায়। বললাম আব্বা, আমার বিয়ে তো হয়ে গেছে, তা তুমি ওদের নিষেধ করে দাও। বলতে ওরা খাসি টাসি কিনে সব রেডি। আনলাম না, ওদের নিষেধ করে দাও, আমি যদি এরাই মেয়ে দেয় ভালো, না দিলে আর কিছু বলার নেই। মানে আপনার বাবা চাচ্ছিল যে একটা যৌতুক নিয়ে আসতে আর কি, যে কোনো ভাবেই হোক না কেন, হ্যাঁ, যেটা আপনি চাচ্ছিলেন না। হ্যাঁ, যাই হোক, আর উনি তো অত বোঝে না, মনে করতে মেয়ের পা খাটো, আবার অসুখ বেসুখ হবে, খেতে কি হবে, আমার ছেলেটা ভালো জায়গায় এরকম একটা যাক। তারপরে আমি ওই কথা বলার পরে লোক মাথাটা তো ঘুরে পড়ে গেল, মাথায় পানি টানি দিয়ে। ওই লোক মানে যার সঙ্গে সম্বোধন হচ্ছিল নাকি আপনার বাবা? আমার আব্বা। আপনার আব্বা মাথা ঘুরে পড়ে? আচ্ছা আচ্ছা। যশোর থেকে 75 কিলো গেছে সাতক্ষীরায়, এমনি পয়সা কড়ি কাছে নেই, তারপরে হঠাৎ গেছে ওই কথা শোনার পরে আবার এদিকে কি কৈফিয়ত দেবে, এরা ছাগল টাগল মোটামুটি কিনেছে, কিনেছে, আমি কি বলবো, এরকম একটা ইয়েতে দেখো ওনাকে আর কি আমি কিছু পয়সা কড়ি দিয়ে বুঝাই পাঠাই দিলাম। দেওয়ার পরে এবার বিয়ে হবে, এই মালিকরে বললাম দেখেন দুলা ভাই, আমার কিছু পয়সা কড়ি দেন। তা আমারে দিল 7,000 টাকা।
আর আমি বহুত কষ্ট করে 6,000 টাকা আমার কাছে ছিল, এই 13,000 টাকা আমি মোটামুটি জোগাড় করেছি। আর ওনার বাস দিয়ে দিলি আমি মোটামুটি রওনা হয়ে গেলাম গ্রামের তো লোকজন নিয়ে। এক বাস মোটামুটি বিয়ে শাদী হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যখন খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমার শ্বশুর হইলো, আমার শ্বশুরে ভুট্টো বলে ডাকতো, মানে খুব খাইতে পারতো, আবার খুব বাবুর্চি ছিল, উনি রান্না করতে পারতো। তো বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে আমার দাদি শাশুড়ি বলতেছে কি, বউ চিনে নাও, বউ চিনে নাও। আমি বললাম যে বউ চিনে নেবো কীরকম, মানে এক কোনায় 10-12টা মেয়ে ছেলে দিয়ে কাপড় দিয়ে ঢেকে রেখে ওর ভিতর থেকে চিনে নিতে হবে। তা আমি কিটা আমি তো দেখিনি, আমি যদি আগে দেখতাম তবু তো এক কথা ছিল, আর ঢেকে রেখেছে। আর আমি মেয়ে লোকের দিকে তাকাই না, আমি নিচের দিকে তাকাই বসে আছি। দাদি শাশুড়ি আমার ওয়াইফের হাতে হাত লাগাইতেছে, দিয়ে কাপড়টা উঠেছে। তো যাই মুখের দিকে যখন তাকালাম তখন আর মাথার থেকে পার তলা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। দিয়ে কি একদম পাতলা, মনটা বিশাল খারাপ হয়ে গেল। নিজেকে নিজের কন্ট্রোল করলাম, শহীদুল দেখ, আল্লাহ তোর যা হাতে করে দিয়েছে তুই এটা মেনে নে। তুই এখন থেকে এই মতো অবস্থা, এখন থেকে তুই মেনে নে, ডানিও না বায়ও না। আমি নিজেকে নিজে বুঝাচ্ছিলেন? নিজেকে নিজে বুঝায় আসলাম বাড়ি, আদা ওয়াইফ নিয়ে। আসার পরে বাসর রাত হলো। আমাদের পাকা বাড়ি ছিল, দুটোই হল রুমের মতো, দুটো রুম, পাকা গ্রামে তো। আর আগে আমার নানাদের অবস্থা ভালো ছিল, তো এক পাশে ছাগল বান্ধা মেমা করতেছে, আর এক পাশে আমরা আছি। এভাবে হয়ে গেল। পরের দিন খাওয়া দাওয়া হলো। হওয়ার পরে লোকজন বন্ধু বান্ধব বলে, কীরকম মেয়ে বিয়ে করেছিস? বললাম, দেখ, এই পৃথিবীতে আমার ওয়াইফের থেকে সুন্দর আর কেউ নেই আমার কাছে। তুই কি মনে করিস ওটা আমার যায় আসে না। আমার এই পৃথিবী থেকে আমি যাকে নিয়ে আসছি, আমার থেকে খুশি আর কেউ নেই। ঠিক এইভাবে তার আর মুখ পাই না। এভাবে যখন দিন বাসর রাতি আমি আমার ওয়াইফকে বলছি, দেখো, এই বাসর রাতি আমার কোনো কিছু চাওয়ার নেই। আমি একটাই জিনিস চাইবো, আমার আম্মা আগে, তারপর আমার আব্বা, তারপর আমার মা বাপ, মানে আমার ভাই বোন, তারপরে যদি সময় থাকে এক বদনা পানি, একটা গামছা, এই দিলে আমি খুশি, না মহা খুশি, আমার আর কিছু লাগবে না। এই বলার পরে উনি শুনে রাখলো। উনি ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া করেছে। শুনে রাখার পরেই মোটামুটি চলে। উনি আগে সাতক্ষীরায় নিয়ে যায়নি, তখন ওই 2-3 মাস পরে যাই সাতক্ষীরায় নিয়ে গেলাম, নিয়ে যে আমার উস্তাদের বাসায় রাখার পরে যে উস্তাদের ওয়াইফের সাথে একটু গেজাগে হতে লাগলো। আর একটা বাসা নিলাম। নেওয়ার পরে একদিন রাত্রি বলতেছে যে, দেখো, সবই ঠিক আছে, তা তোমারও তো একটা ভবিষ্যৎ আছে। তখন আমি শক্ত হয়ে গেলাম। শক্ত কিরকম হলাম, দেখো, কতদিন আইসাম? এই 4-5-6 মাস। এরকম গরিব হতে পারে আমি, তোমার কোনো শাড়ি ছেঁড়া আছে? বলছে না। বললাম, কোনোদিন না খেয়েছিলে? না। কোনোদিন মাথায় তেল ছাড়া ছিলে? না। আর তাই যদি না থাকো তো কোনোদিন প্রশ্ন করতে পারবে না যে তো আমার সুখের কথা, ওটা উনি চিন্তা করবে। আমি এই সার তোমার দেব না, আমি যেভাবে বলে দিচ্ছি, দ্বিতীয় দিন আর কোনো প্রশ্ন করতে পারবে না। তাহলে পিএল, মানে আমি একটু আবার রসিকতা করতেছি, মানে পাশাই রাতি দেবো। যাই হোক, আমার এখনো ওনার সাথে আমার বন্ধুত্ব। ওনাকে নিয়ে আসেনি, অসন্তুষ্ট। কালকের থেকে মোবাইল করেছি, 10 বার ধরিনি, কেন আমার নিয়ে গেলে না? স্টুডিওতে আসতে আমি যেখানে যাব আমরা একদম বন্ধু ভাই, আমার ছেলে আমি একদম ভাই বন্ধুর মতো। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমি আসলে খুব খুশি হতাম যদি আপনাকে দেখতে পেতাম, কিন্তু উনি নিয়ে আসেনি, হয়তো উনি প্রথম এসেছে সেই কারণে। তবে ইনশাআল্লাহ ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হবে, কথা হবে, যদি আল্লাহ চায়। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে আসতে চেয়েছিলেন। জি বলুন। যাক, এবার ওই কথা বলার পরে উনি এইবার আমরা 5 ভাই, 6 ভাই আর 2 বোন। তো কিছুদিন পরে আমার ওই বোনটা, মানে আমার আব্বা, আমার আম্মা সাতক্ষীরায় বেড়াতে গেছে। বড় ডাক্তারের কাছে নিয়ে গেছে। যাওয়ার পরে ডাক্তার বললো এরকম হলো, স্ট্রোক করেছে।
তখন তো আমার তেমন পয়সা করি না, যাই হোক আমি হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে মারা গেলে ওই লাশ আমার ট্রাকে করে নিয়ে আমার গ্রামের বাড়িতে নিয়ে মাটি দিলাম। দেওয়ার পরে ওই যে ন্যাংরা বুনটা ছিল ওর তখন বিপর্যয় নামিয়ে আসলো। ও ঠিক মতো হাঁটতে পারতো না, ও প্রতিবন্ধী। ওর একটা দোষ ছিল, ওই রাত 12টার সময় পায়খানা করবে, দিনের বেলায় কোনো পায়খানা করবে না, আর রাত 4টের দিকে 2বার পায়খানা করবে কাপড় চোপড় ভরে। তো আমার আব্বা ফট করে বলে বসলো, আমার সাথে বলিনি, লোকজনের হাতে বলে যে আর একটা বিয়ে শাদী করবে, ওর দেখবে কে। তারপরে মোটামুটি মানে আমার ওয়াইফ দেখতেছে, আমার বোন দেখতেছে, তারপরে ওই কথা বলে বলার পরে আব্বা আবার বিয়ে করলো। বাবা বিয়ে করে ফেললো আরেকটা। আমি চেয়ারম্যানের ভাইজি বিয়ে করেছি, আর পাশের গ্রামের ভ্যানালার মেয়ে বিয়ে করলো আব্বা। যাক, তাতে আমার কোনো আফসোস নেই, আব্বা আমার খুব কষ্ট করেছে জীবনে, যা বলে আমি তাই মানি। বিয়ে শাদী করার পরে আমার আম্মা মারা যাওয়ার আগে 7টা গরু ছিল, ওই যে ড্রাইভারি করেছে, টুকটাক পয়সা দিয়েছে, ওতে বানাইছে 6-7টা গরু বানাইছে। তারপরে ওখানে গাছ টাছ লাগাইছে, মোটামুটি আমরা অনেক আগের থেকে সুস্থ হয়েছি। এখন গ্রামের থেকে গরু নিয়ে আব্বারে নিয়ে আমরা চলে আসি। আমার আম্মা মারা গেছে, চলে আসার পরে আমার বোন বলতেছে, আব্বা আমার একটা গরু দেবা, আমি কিনে নেবো তোমার কাছ। টাকাই নে, কত দাম? 5,000 টাকা। কোন বোন? প্রতিবন্ধী বোন? কোন বোন কিনবে? না, বড় বোন। বড় বোন, আচ্ছা। হ্যাঁ, এইবার বলতেছে 5,000 টাকা। ঠিক আছে, 2,000 টাকা এখন দিচ্ছি, আর পরে দিবানে। তখন আমার আব্বা এসে আবার বলছে, দেখ তোর বোন গরু নিচ্ছে আছে, তো 2,000 টাকা এখন দেবে, 3,000 টাকা পরে দেবে। তোমারই তো মেয়ে, দেওয়া নাই দেয়, আমি টাকা তোমার দিয়ে দেবো। তো বললো ঠিক আছে। তো আমি গাড়ি চালাই যশোরে, সাতক্ষীরাতে যশোরে কাজ করাতে যাব। তো ওই গরুটা তুলে নিয়ে আমার বইনা মানে ভাগনা আর আব্বারে তুলে নিয়ে 3জনে তুলে নিয়ে আসতেছি যশোরে। তো ওই ঝিরগাছা থেকে যশোর 9 কিলো এই পাশটা ভিতরে আমার বোনাই বাড়ি, আর ওখান থেকে আবার 4-5 কিলো আমার নতুন নানা বাড়ি। এখন আব্বা করেছে কি, ওই গরু নিয়ে আমার ভাগনারে নিয়ে নামাই দিয়েছি। দেওয়ার পরে আমার আব্বা বলে, যাই তুই শিগগিরি যা, তোর মার বলকে মুরগি রান্না করতি। কেন ছোট মানুষ বলছে, আমি গরু নিয়ে আসছি, তুই মার বলকে মুরগি রান্না করতি। মা মোটামুটি ওদিকে মানে আমার বোন রান্না টান্না করে আব্বা এসছে গরু নিয়ে, বিরাট খুশি হবে। টাকা দিয়েছে আমার বোন জানে, আর আমরা জানি, গ্রামের লোক তো জানে না। গ্রামের লোকের কাছে দেখাবে আমার আব্বা দিয়েছে, বিরাট একটা ই করবে। সেই গরু উনি নিয়ে নতুন শ্বশুর বাড়ি চলে গেছে। যাক, বিকাল সন্ধ্যা রাত 8টা, তখন টেলিফোন, ফোন না। আমার বোন বলতেছে, আমার আব্বা আসেনি। হলাম কি ব্যাপার, মাথা খারাপ নাই তোর, ভুল বকতেছিস নাই? আমার রাগ হচ্ছে। তো বলছে না আসেনি। কি করি? ওই রাত্রি সমস্ত আমার 6 ভাই এক জায়গায় করে ফেললাম, করে সকালবেলায় আমার ওই বোনের নিয়ে আর একটা মাইক্রো নিয়ে সব চলে গেলাম সেখানে। খুব রাগান্বিত হয়ে যায়, আজকে বাপের সাথে একটা যুদ্ধ হবে, এরকম একটা ভাব। যাওয়ার পরে সেই শ্বশুরবাড়িতে নামলাম। নামার পরে মানে আমার শ্বশুরবাড়ি আর পাশের গ্রামে। নামার পরে শুনলাম আব্বা বাজারে গেছে। এবার গেলাম বাজারের পাশ, দূরিতে দেখতেছি আব্বা চিকনে মানে এই ভ্যানে করে 1 কেজি চাউল আর মনে হয় অল্প একটু লবণ আর ওই 1/2 কেজি কি 1 কেজি তরকারি নিয়ে ভ্যানে করে আসতেছে। এদিক তো রাগে করে গেছি, যখন সামনের পর এসে তখন কি আর রাগ থাকে? জ্বর তোই হোক জন্মদাতা। তা আমি আব্বার গায়ে হাত বলেছি, আব্বা আমরা কি অপরাধ করেছি তোমার কাছে? হাম করে কাঁদতেছি যে আমাদের আজকে এই অবস্থা করে তুমি চলে আসলে, তোমার কি অভাব? এখন আমার সুখের দিন আসতেছে, তুমি থাকবা, তুমি আমার বাড়ি থাকবা, তুমি কোনো কাজ নেই, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বা, আমার পোলাপান নিয়ে বেড়াবা, যখন যে ছেলের অর্ডার করবা তাই করবে। তোমার অবাধ্য যদি আমরা হই তখন আমার বলতে পারো যে তোরা খারাপ, তোদের কাছে আমি থাকবো না। আব্বার কোনো প্রশ্ন নেই, একটাই কথা হলে আমি আর যাবো না তো যাবই না। তখন মোটামুটি আর দেখলাম ওই লোক যখন যাবেই না, তার কি করি? অনেক লোক জোগাড় হয়ে গেছে গেলি। আমি তখন আব্বার হাতটা ধরে বললাম, আব্বা তোমার জায়গায় বাইন্ধে রাখতো, আসল ভুলিনি, ঠিক আছে? টাকাটা আমার হাতে এনে যাচ্ছে, ওই টাকা তুমি রাখো, আমরা তো টাকা চাইনি, আমরা চাইছি একটু ভালোবাসা, টাকা তুমি রাখো।
যাই হোক ওনার কাছে রাখলাম। এবার আর বলতেছে আমি আজ যাবো না, আমার এখান থেকে ফিরে যাবো না। এইবার আব্বার যত্ন টত্ন করি খুব। ওই আমার একটা ছোট ভাই ছিল, তার যশোর থেকে নিয়ে গেছি, দোকান ছিল, সেই দোকানে যাবে, একটু বসবে, ছেলেটা করে নেবে কিংবা নামাজ পড়বে। প্রতিদিন আমার বাজেট ছিল 20 টাকা, খরচ হোক আর না হোক, আর দোকান তো নেবে 10 টাকা। এই বাজেট করে মোটামুটি এই 1-2 মাস হওয়ার পরে হঠাৎ বলতেছে কি আমার এই জায়গায় একটা আব মতো দেখা যাচ্ছে কানে, এই না কানের পেছনে, আচ্ছা আচ্ছা, ও গালের মধ্যে, হ্যাঁ হ্যাঁ এই জায়গায় আচ্ছা আচ্ছা, আব মতো দেখা গেছে। এখানে ডাক্তারের দেখলাম, বললো ইন্ডিয়ায় নিয়ে যাও। তখন আমাদের কিন্তু ওই জমি এখনো সেটা আছে 192 শতক। আর আব্বা যখন বাড়ির থেকে ওইখানে চলে গেল, ভাই মাতব বাড়ি পেয়ে গেল। ভাই ওই গাছ গাছালি মাছ পুকুর টুকুর সব সাফ করে এরকম লেভেল তামা করে ফেলাইলো। ভাই ভাই ছবি দিল, মানে 192 শতক জমির উপরে আপনাদের বাড়িটা? হ্যাঁ আচ্ছা। এইবার তামা করে ফেল, কিচ্ছু রাখলো না, শুধু কয়টা গাছ ছিল। গাছ থাকলে আমি আব্বার বললাম যে দেখি শুনতেছি গাছ মারতে দেখেছে। এবার আব্বা যাই করলো কি, গাছ 14,000 টাকা, 42টা গাছ 14,000 টাকা বিক্রি করে এসে অলরেডি, বায়না নিয়ে এসে। এখন ভাই ছিল না বাড়ি, ভাই বাড়ি এসে শুনে যে গাছ বিক্রি করেছে। ভাই একটু গরম টরম হয়েছে, যে গাছ কিনেছে তার তো হেভি লাভ, সে আবার 500 টাকা ভাত দিয়েছে। ভাই আর কোনো কথা কয়নি, আর তুমি কালকে চলে যাও বাড়ি, এই টাকা ফেরত দাও, গাছের দাম অনেক, আমি গাছ এখন ব্যস্ত না। শুনি ফোন আসতেছে যে গাছ, বড় বড় গাছগুলো ওই রাতারাতি মেরে দিয়েছে। তখন আর উপায় নেই, যাই হোক আবার ইন্ডিয়া পাঠালাম। পাঠানোর পরে ওই যে 14,000 টাকা গাছ বেচা, ওই দিয়ে আর আমি এখানে ছিল 5200, এই দিয়ে আর আমি কিছু দিয়ে ইন্ডিয়া পাঠালাম। পাঠানোর পরে 5-6 দিন পরে খবর এলো এরকম যে অবস্থা ভালো না, তুমি যাও। তো যাই হোক আমার একটা বন্ধু ছিল, ওনারা যে বললাম যে 3,000 টাকা দেন, আমি একটু ইন্ডিয়ায় যাব। তা দিল না, না দেওয়ার পরে আমার অতটা খেয়াল নেই কোথা থেকে কীভাবে ম্যানেজ করলাম, করে আমি গেলাম ইন্ডিয়ায়। ওই যাদের বাড়ি ছিল তার ভাইয়ের সাথে আমি গেলাম। যাওয়ার পরে বসিরহাট হসপিটালে ছিল, আর তখন তো অত বুঝতাম না। বসিরহাট হসপিটালে এরকম বিকালবেলায় যে দেখেছি এরকম করে রয়েছে। যাই হোক একটু গালে টালে পানি দিয়ে ওনার বাড়িতে থাকলাম রাত্রি। থাকার পরে সকালবেলা আবার গেলাম, যে দেখি যে ওই অবস্থায়। দেখে বাইরে আসে, তখন নার্স বলতে আপনাদের রুগী কি দেখেছ? বললাম দেখিস। তো বলে আর একটু দেখে আসেন। তখন আমি বুঝতে পারি যে কাজ হয়ে গেছে। আর ওনার ইন্ডিয়াতে কথাই ছিল যে আমার শহীদুল ইন্ডিয়া, ওর সাথে আমার অনেক কথা আছে। যাই হোক সে পর্যন্ত বোঝাতে পারিনি, মারা গেল। মারা যাওয়ার পরে পড়ে গেলাম বিবাদে, যে লাশ আনবো কী করি, 5 ফুটি লাশ অনেক কষ্ট। তা আমি বললাম সত্যি কথা, আমার জীবনে সব থেকে বড় দেখি সাদা পোশাকধারী ভ্যানে করে উঠাইছি লাশ। উঠানোর পরে সাদা পোশাকধারী বাড়ি কোথায়? বাংলাদেশে। কি করেন? ড্রাইভারি করি। কি? আমার আব্বা, আমাদের পয়সা করি নিয়ে আমরা চোরাই পথে আনিছি, আনি মারা গেছে। ছুটি দিলেন। দেওয়ার পরে BSF এর ক্যাম্পে আনলাম। আনার পরে ডাইরেক্ট এরকম সত্যি কথা বললাম। তো বললো দেখেন বেশি লেট করেন না, লাশ নিয়ে চলে যান। যদি কোনো আমাদের উপরের অফিসার এসে জিজ্ঞেস করে বলবেন যে এই জায়গার লোক এখানে মারা গেছে। ঠিক আছে। এবারে ভ্যানের থেকে নামাইয়ে 3টে বাস কিনলাম, মাঝখানে এই পারে এবার 4 ভাগ করে লম্বা করে দিলাম, ওই ঘাড়ে করে নিয়ে যাই। ওর বার তুললাম, 2-3 জন লোক ঠিক করলাম করে, মানে ফাঁকে হইলো বিশাল বিল, আপনার ওই দাঁত ভাঙার বিল, ওই বিল পার করে নিয়ে আসতে হবে। লোক ঠিক করার পরে BSF বললো যে নিয়ে যাও। ওদের গাড়ি তুলে দিয়ে আমি দৌড়ে পারে চলে আসলাম। এবারে আসি BDR ক্যাম্পের কাছে আসলাম। আমি বললাম স্যার, আমি স্যার ড্রাইভারি করি বাংলাদেশে, আমার আব্বা মারা গেছিল। এই তো বলি শিগগিরই নিয়ে চলে যাও, যদি জিজ্ঞেস করে বলবা যে এখানকার লোক মারা গেছে, আর কিছু বলবো না। যাক এবার পার করে নিয়ে আসার পরে কি করে নিয়ে যাই, সাতক্ষীরার থেকে 13 কিলো ভিতরে বর্ডার। একটা পাওয়ার টিলার পেলাম, পাওয়ার টিলারের পিছনে বডি আছে, বডির মধ্যে তুললাম। তখন আবার চাউল বিলাক হয় বাংলাদেশ ভারত, ওখানে আবার ট্রাকে চাউল আনতে গেছে। যাক পাওয়ার টিলার থেকে ট্রাকের পরে তুললাম, ট্রাকের পরে তুলে নিয়ে সাতক্ষীরা আনলাম, আমি ভ্যানে নামালাম। ভ্যানে নিয়ে বাসায় নিয়ে গেলাম। বাসায় নিয়ে যে কাপড় টাপন করে কমপ্লিট করে আবার আমার ট্রাকে করে যশোর নিয়ে গেলাম। যশোর নিয়ে মোটামুটি লোকজন ডেকে যখন মাটি মানে নামাচ্ছি, তখন আর আমি আর কন্ট্রোল করতে পারিনি। আমি মানে সেন্সলেস হয়ে যাওয়ার মতো কান্নাকাটি করেছি। এর আগে আমি কিন্তু দম খাইনি যে আমার জায়গায় পৌঁছাতে হবে। আল্লাহ রহমতে আল্লাহ আমার পৌঁছাইতেছে। মাটি টাটি দেওয়ার পরে
এইবার বড় ভাই রাজত্ব পেয়ে গেল ওই জমি জায়গা, তা আমি আর ওদিক খেয়াল করলাম না। বড় ভাই টুকটাক খরচ দেয়, আমি বড় ভাই সাতক্ষীরায় দোকান করে দিয়েছিলাম, সেই দোকানও ধ্বংস করে দিয়ে গেছে। বড় ভাই কোনো তো অবস্থায় পরিবর্তন হয়নি। তারপরে এক এক করে এই 5 ভাইয়ের, আমরা 6 ভাইয়ের 5 ভাই সাতক্ষীরায় নিয়ে আসলাম। ছোট ভাইটা আমার সাথে আজও আছে, সাতক্ষীরায় নিয়ে আসলাম। আর ওই যে বুন্ডা মোটামুটি বললাম না, ওই রাত 4টার সময় আর রাত 12টার সময় পায়খানা করে আমার ওয়াইফ সাফ করে হাতে করে। আর 11 বছর বয়স, কি গন্ধ! একটা বাচ্চার পায়খানা গন্ধ, আর 11 বছর বয়স তার গন্ধ আসমান জমিন ডিফারেন্স। তখন ওই পান খাওয়া শিখলো, পান খালি একটু গন্ধ কম লাগে। আর মাঝে মাঝে আমি টিভিতে আসি, আমিও ওই মোটামুটি টুকটাক সাফ না করলেও বুনি নিয়ে শুই, কেন তো আলাদাও রাখা যাবে না। কারণ আমার গাইটাই পায়খানা রেখে আমি কোনো ঘৃণা করিনি, আমার ওয়াইফও তাই। যাক, এবার হঠাৎ ওর অসুখ হইলো, হওয়ার পরে আমার বুনির বাড়ি রাখলাম কিছুদিন। আমি আর দেখা যাচ্ছে আমার ওয়াইফেরও অসুখ আরম্ভ হয়ে গেছে, এরকম অবস্থা। ওর পিছনে খাটতে আবার এদিক সংসার। দেখ, আমার বুনির বাড়ি রাখলি, আমার বুনির তো অবস্থা ভালো না, সেইভাবে দেখতে পাইতো না। তারপরে আবার আমার নিয়ে আসলাম, গায়ে একটু ঘা পাছড়ার মতো হয়ে গেল। সত্যি কথা বলতে কি, লাস্টের দিকে একটু ওর প্রতি একটু অবহেলা করা হয়েছে, মানে আমিও বাড়ি থাকতাম না, আর ওরা ওই দিকে দিকে একটু ঘৃণা মতো হয়ে গেল, মারা গেল। মারা গেলি মাটি দিলাম, দেওয়ার পরে এবার এখানে এক করতে 5 ভাই চলে আসি। 5 ভাইরে নিয়ে আসে, একটারে হলো লেখাপড়া শিখে পাস করাইছি, আর একটা দোকান করে দিয়েছিলাম, সে দোকান ধ্বংস করলো। লাস্টে সে একটু বদমাশ টাইপের, তাও কন্ট্রোল করে রাখছিলাম। তারপরে ওই এদিকে আপনার গাড়ি চালাই টুকটাক করে, তাতে টুকটাক পয়সা রাখতে পারিনি, এই অবস্থা। ভাই বাকারকে দেখতে থাকি, দেখতে আপনার 17 বছর ড্রাইভারি করলাম, এর ভিতরে কোনো ভালো রেজাল্ট দেখতে পেলাম না। 17 বছর ড্রাইভিং করলেন? জি, ট্রাক চালাইছি। সেসব আপনার যদি 2 দিন ধরে বলি, আমার কাহিনী শেষ হবে না, আপনার ক্ষতি হবে। আমি কিভাবে অ্যাক্সিডেন্ট করেছি, মানুষ কীভাবে সে মানে এ আমার করুণ কাহিনী। এবার ওই ড্রাইভারি করতে অল্প একটু বলি, এক জায়গায় আমরা সাতক্ষীরা থেকে 36 কিলো দূরে, সেখানে আলু আনতে গেছি। যাওয়ার পরে শাকের চেয়ারম্যান তার নাম, সেখানের গাড়িগুলো যায় খুব কম। আলু আনতে গেছি, এবার আলু তুলতেছি, আলু তোলা গেছে, সামনে একটা মাদ্রাসা, আবার রোডটা আবার মাঝখানে উঁচু, ঠিক এরকম, আর 2 সাইডে চাকা যাবে, গাড়ি ডানু বায়ু যেতে পারবে না, ডানু যাতে। আচ্ছা, মাঝখানে উঁচু, ডানি গেলে চাকা বাইতে যাবে, বাই গেলেও চাকা বাইতে যাবে, সোজাই যেতে হবে, মোড়ের থেকে যে আবার ঘোরা যাবে, এছাড়া কোনো উপায় নেই। আর সামনে মাদ্রাসা ছুটিয়ে গেছে, ছেলেপিলে কিলবিল করতেছে। এখন সাইডে এক ছিল খেজুর গাছ থাকলে, খেজুর গাছে একটা বাচ্চা উঠে বসে আছে, আমি তো সামনের দিক লক্ষ্য, উপরে তো লক্ষ্য না। এখন ও বাচ্চা বসে, আর এই যে ট্রাকের এই সাইডে, পিছনের বাম সাইডে ঝুলে লোক যাচ্ছে, আর খেজুর গাছের গাছে সেমসেম যাচ্ছে, কিন্তু খেজুর গাছের গাছে সেমসেম যাচ্ছে। এখন যদি ওই খেজুর গাছ পর্যন্ত যায়, তাহলে ওই বাচ্চাটা পড়ে যাবে। এই বাচ্চাটা ওই খেজুর গাছ দেখতেছে না, বাচ্চা উত্তর জ্ঞান নেই, খেজুর গাছ পর্যন্ত গেলে খেজুর গাছে লাগিয়ে পড়ে যাবে। আমি সামনে ক্লিয়ার, আমি আস্তে আস্তে চালায় চলে যাচ্ছি, ওই সাইড দিয়ে এরকম ঝুলতেছে, এদিকে লক্ষ্য, ওদিকে তো খেজুর গাছ, ওই খেজুর গাছে যে খেয়েছে বাড়ি, আর ওই যে বাচ্চাটা ছিল বাড়ি খেয়েছে, ওই ফাঁকে পড়ে গেছে, দুটো জায়গায় ডেড, মারা গেছে। আমি জানি না, এখান থেকে মনে করেন আপনাদের নিচতলার বিল্ডিং যত দূর হবে, এর থেকে একটু দূরই, যে আমি আবার মাল তুলতেছি, আমি তো জানি না, সামনে ক্লিয়ার। এখন এক বুড়ো এসে বলছে, বাবাজি শিগগির পলায়ন, কি ব্যাপার? বলছে, 2 লোক মারা, হতেই পারে না, আমি চ্যালেঞ্জ করছি, সামনে ক্লিয়ার, তলায় কিছু নেই, তো লোক মারবে কিসি? বলছি, না, ওই খেজুর গাছ তোমার গায়ে তাকে ঘিলু লেগে গিয়েছে, বাম সাইডে এসে দেখি ঘিলু, মাথা ঘিলু লেগে গিয়েছে। তখন আমার আর মাথায় কাজ করেনি, আমার হেল্পার ওই ঘিলু ফেলাই দিয়ে গাড়ির কাগজপত্র নিয়ে কেটে উঠলো। এখন আমি কি করি, আমি মোটামুটি গাড়ি স্টার্ট করে টান দিলাম, চিন্তা করে নিলাম, এই টান দিয়ে আমি যে রাস্তা আইছি যেতে পারবো না, আর পাবলিকের রাতে ধরা যদি খাই, আমি লাশ। আরো গ্রামের ব্যাপার, সাইড দিয়ে মোটরসাইকেল নামাই গেছে ভুই দিয়ে, আমার ধরবে তাই। আমি তাড়াতাড়ি ব্রেক মেরি দিয়ে মোটরসাইকেল লাগের পাজড়ায় ধরলাম, যে বাঁচাও।
ওরা দুইজনের ফাঁকে নিয়ে যাদের বাড়ি আলু আনতে গেছিলাম, ওদের 5তলা বিল্ডিং ওই গ্রামে চেয়ারম্যান, ওই বিল্ডিং নিচের তলায় ঢুকাই দিলে আল্লাহ আমার রক্ষা করলো, আমার গায়ে একটা স্পটও পড়িনি। না পড়লে এবারে আমি মোটামুটি বাড়ির থেকে ইট পাইটকেল মারতেছে দরজায়, জোর বের করে দাও, ও গাঁজা খেয়েছে, এই খেয়েছে, তা খেয়েছে, বিভিন্ন কথাবার্তা। আমি তো ঠকঠক করে কেঁপে ছোট হয়ে গেছি অলরেডি, ভয়তে ভয়তে ছোট হয়ে গেছি। আর জ্বর 102-103 জ্বর এসে গেছে, 2টো মানুষ মারা গেছে, আমি নেই। আমার মনে তখন কি হচ্ছে আমি নিজে বলতে পারি না। আর তারপরে মানুষ ওই হাজার হাজার লোক এসে ওই করতেছে, পুলিশ এসে গেছে। ওই অবস্থায় পুলিশের হাতে তুলে দিল, আমার তুলে দিলি 1997 সাল তুলে দিলি, শক্তি নেই। যাই হোক, ওদের একটু মায়া হইলো আল্লাহর তরফ থেকে, কি জানি না। ওরা মোটামুটি একটা ছিঁড়া খেতা, একটা বালিশ আর একটা বিছান দিল, আর অল্প কয়েকটা ভাত দিল। আমি ভাত আর এর ভিতরে ঢুকলো না, সারাদিন রাত না খাওয়া। যাই হোক, রাত 4টের সময় মশায় কামড়ায় সরকার, আর কোথায় সব আবাস এড়িয়েছে, কিছু কি হয়েছে বুঝতে পারতিস না। আমি রাত 4টের সময় আমি বললাম, ভাই আমার একটু আগাই দিয়ে আসো। তো ওই দুই ভাইয়ের ঘাট ধরে এক পাতে হাঁটতে হাঁটতে নদী পার করে দিল। দেওয়ার পরে হাঁটতেছি, সামনে 3 কিলো হাঁটতে হাঁটে, তারপরে বাজার, তারপরে যে হইলো ওখানে হেলিকপ্টার পাওয়া যাইতো, তখন ওই সাইকেলের পিছনে সিট বানায় হেলিকপ্টার বলে চালাইতো। এখন ওই 3 কিলো যাইতে যাইতে দেখি আমাদের সহজ গামছা বিক্রি করে আসতেছে একটা লোক, ও পিছন থেকে আমার হাঁটতে হাঁটতে আগায় এসে ধরে ফেলেছে। বলছি, ভাই কোথায় যাও? না ভাই এই ব্যাপার। তখন একটু মিথ্যে কথা বললাম, দেখেন আমার একটা ভাই ঘেরে থাকে, তা হারাই গেছে, পাচ্ছি না, তা আমি পড়ি যে আমার এই অবস্থা। পুলিশ আমি চিন্তা করছি, পুলিশের কথা বললে আবার আর এক রকম হবে। এবার উনি হাত ধরে নিয়ে বাজারে নিয়ে মিষ্টির দোকানে নিয়ে দিল একটা মিষ্টি আর একটা পাউরুটি। তা বোধ হয় 6 মাস বয়সে, গন্ধের ঠেলায়, তারপরে খিদের তাড়ো নাই, তাই মোটামুটি খেয়ে নিলাম। নেওয়ার পরে ওখান থেকে আসলাম সাতক্ষীরায়। এসে আমার বোনের বাড়ি যে উঠলাম, তা পুলিশ দেখলি ভয় লাগতেছে। বোনের বাড়ি যে ওই মঙ্গলের বাড়ি উঠলাম, আর বোনটা দেখি বলছে, কি ব্যাপার, কি অবস্থা তোরা? এইবার কথা জিজ্ঞেস করি না, 2টো ভাত দে। তো কবুতরের গোস্ত না ছিল আর 1 গামলা ভাত ছিল। তা ওই বাড়তি যাচ্ছিলাম, তোর আর বাড়া লাগবে না, ওই যা ছিল ওর মধ্যে ঢেলে নিয়ে এরকম ঘোলাই নিয়ে সব খেয়ে ফেললাম। 2 দিন 2.5 দিন খাইনি। এটা কি মানে বিয়ের পরের ঘটনা? না, বিয়ের আগের, বিয়ের পরের ঘটনা। বিয়ের পরের ঘটনা। হ্যাঁ, এইবার খাইনি, খাইয়ে এবার সুস্থ হলাম। তারপরে জামিন দিয়ে মোটামুটি এলো। যাই হোক, এইবার জামিন বলতে কি মানে আপনার কোর্টে যাইতে হয়েছে, মামলা এটা নিয়ে মামলা হয়েছে? 150 দিন আমার হাজির, 150 দিন পার করার পরে কেস মিটেছে। ওদের আবার 20-40 হাজার টাকা তুলে দিছি, মালিক তরফ থেকে 20,000 টাকা দিয়েছি। এই 40,000 টাকা দিয়েছি, যারা মারা গেছিল গরিব মানুষ, ওদের টাকা দিছি। বিমা করা ছিল, সে টাকা তুলে দিছি, ওরা সন্তুষ্ট। এটা তো আসলে আমাদের জায়গা থেকে আমরা সবসময় যে জিনিসটা দেখি, অ্যাক্সিডেন্ট হলে সবসময় ড্রাইভারের ওপরেই দোষটা আসে। আমি নিজেও গাড়ি ড্রাইভ করি, আমি নিজেও জানি যে কিছু কিছু সময় আসলে ড্রাইভারের কোনো দোষই থাকে না, এবং পথচারী যারা থাকেন বা যারা অ্যাক্সিডেন্টের শিকার হন তাদের ভয়ঙ্কর রকমের দোষ থাকে। কিন্তু মানুষের একটা সাধারণ সেন্স মনে করে যে ভিকটিম যে সেই আসলে নিরপরাধ, যে কাজটি করেছে সে আসলে অপরাধী। এখানে আসলে এই জায়গাটায় পরিবর্তন সম্ভব না, কারণ মানুষের ওই মুহূর্তে তো আসলে সম্ভব কখন, যে নিজেকে বুঝতে হবে। একটা লোক যে কেন দৌড়চ্ছে সেটা আগে দেখতে হবে, তারপরে তার গায়ে দিতে হবে। আপনি মনে করেন একটা লোক সাপোজ বিপদে পড়ে দৌড়চ্ছে, আর একজন বলতেছে চোর, অথচ কখনো সে চুরি করেনি, অন্য বিপদে পড়ে দৌড়চ্ছে। এখন এই জনগণের কথা ওরে ধরে নিয়ে ওকে ধুলাই করে মেরে ফেলে দিল। হ্যাঁ, অথচ দেখলো না যে ও আগে কি করছে। ভয়ানক রকমের অন্যায়, এটাকে আমি বলি ফার্স্ট ইমোশন। ফার্স্ট ইমোশনে 22 বছর ড্রাইভারি করেছি, আমি খুব অভিজ্ঞ ড্রাইভার। এবং আমি যখন এর ফাঁকে আর একটা কথা বলে যাই, আমার নাম অরিজিনাল নাম তো শহীদুল ইসলাম। তো আমি আমার উস্তাদের যখন বললাম, আমার উস্তাদ খুব লেটে আমাকে ছেড়েছে। দেখ, শুধু একটাই কথা বলছিল যে দেখ, তোর যেদিন ছাড়বো তোর আর পিছন ফিরে চাতে হবে না, ঠিক আছে? তো আমি চিটাগাঙের টিপ খাটতাম, মাছের টিপ, এই বললাম না এইসব ফাটা। 12 ঘন্টায় বেডফোর্ড গাড়ি, তখন 12 ঘন্টায় চিটাগাং। বাবা, বেডফোর্ড তো সেই রকম গাড়ি। হ্যাঁ,
নর্মাল। এখন তো টাটা, লিল্যান্ড, হিনো, ইসুজু মানে জার্মান, জাপান সব বেড়েছে, তখন তো অল্প মাল নিয়ে আর কি। বেডফোর্ড বলতে আপনি যেটা ট্রাকের কথা বলতেছেন, তো ট্রাকে তো ওটা তো বড় ট্রাক, ছোট এখন ও ছোট, ওই তুলনায় এখন বড়, কিন্তু ওই সময় ছোট ছিল। ওই তুলনায় এখন ছোট, আর ওই তুলনায় তখন বড়। 10 মানে আজ থেকে প্রায় আপনার 8-9 বছর আগের গল্প। ওকে, 8 লক্ষ টাকা এলো। তা আমি যার ওই মাছ টানতাম চিটাগাঙের, ও লোক আমার পরে আস্থা ছিল এবং মানে খুব বিশ্বাস করতো, যখন যা বলতাম শুনতো। তো ওই লোক আমারে দিল। ও লোকের আবার পার্সের দোকান আছে, বললো টাকা কত আছে? বললাম 8 লাখ টাকা আছে। বলতে নিয়ে গেলাম একটা চেক লিখে, ন্যাশনাল ব্যাংকের চেক লিখে নিয়ে গেলাম। নিয়ে যাই ও লোক ওই 68,500 টাকার একটা চেক লিখে দিল। এই 8,68,500 নিউটন মোটরে জমা দিলে গাড়ি দেবে। আচ্ছা, আর বডি টডি আমার করে নিতে হবে। এবার ওই গাড়ি মোটামুটি দিলি এবার ওই প্রতিদিন কাজ করি আর বডির কাজ করাই। এই প্রথম আপনি একটা গাড়ি কিনলেন? আচ্ছা, কাজ করাই করতে 1-1.5 মাস লেগে গেল। আমি পয়সা তো আমার ওই কামাই করে তাই করতে বার করে দেয়নি। এবারে বডি দিয়ে দিলাম, গাড়ি রোডে চলতে লাগলো। গাড়িতে যা কামাই করে তা শেষ। প্রতি মাসে 1,16,334 টাকা দিতে হয়। 1 বছরের কন্ট্রাক্ট নিয়েছি, 1 বছরে শোধ করে দেবো। আপনার ওই জমা দিতে হয় আর কি, ইনস্টলমেন্ট? হ্যাঁ, আচ্ছা, জমা দিতে হবে 1,16,334। আচ্ছা, এইবার আমি আয় করি দেখা যাচ্ছে আপনার 20-30 হাজার সংসার খরচ বাদে, আর ওদিক থেকে কামাই করে ওই টাকা দিই। এর মধ্যে হঠাৎ একটা লোক শ্রীমঙ্গল থেকে আসলো, নাম হলো হানিফ। সে শ্রীমঙ্গলে পেঁয়াজের ব্যবসা করে। ওনার ছেলে আর ওনার কর্মচারী আসলো। কি ব্যাপার? আমার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে 2 লাখ টাকা দিল। কেন? 2 লাখ টাকা দিলেন কেন? বললাম যে বলছে কি আমার এক গাড়ি পেঁয়াজ কিনে দিতে। সে আবার কিরকম বলছে, আপনি দাম করে কিনে এই টাকা দিয়ে দেবেন। আমি কেন? তো বলছে আপনার ভালো লেগেছে তাই আমরা আনবো টাকাটা। কার মাধ্যমে? আপনার ভালো লেগেছে, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আমরা তো চিনি না কারোর, আপনারে আমরা শুনেছি যে আপনি লোক ভালো, তো আপনার অ্যাকাউন্টে আমরা আনিছি। না, আমি পেঁয়াজ কিনে দিতে পারবো না। তো কয় না, আপনি টাকা শোধ করবেন, আমরা করবো, আপনি টাকা দিয়ে দেবেন। যাই হোক, ওদের কথা মতো 1 গাড়ি পেঁয়াজ কিনলাম। কেনার পরে ওদের দিলাম, দেওয়ার পরে ওরা আবার টাকা আনলো। টাকা এনে দিলাম। এই করতে করতে বেশ টুকটাক ওই পেঁয়াজ কিনে আরম্ভ করলাম। মানে আপনি নিজেও বুঝতেছিলেন ব্যবসাটা কি? হ্যাঁ। আচ্ছা, এইবার 10 পয়সা করে আমার কমিশন দেয়। মানে 1 গাড়ি পেঁয়াজ যদি 20 টন হয়, তাতে দেখা যাচ্ছে 2,000 টাকা। এও তো খারাপ না। এই করতে করতে আমার ড্রাইভাররা বহুত সহযোগিতা করে। যেখানে ওই পেঁয়াজ নিয়ে যায় আমার কথা বলে যে ওই লোক 7 লোক, সঠিক কথা বলে, টাকা মান নেই। এইভাবে ওরা প্রচার করে। দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট এই শহীদুল নামটা, ওপেন শহীদুল, এটা একটা ব্র্যান্ড হয়ে গেল। এবং এটা দেখুন, যে বললো যে 17 বছর ধরে শুধু ড্রাইভারই করেছি আমি, বা 19 বছর ধরে, 22 বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত ছিলাম। এই 22 বছরে ওনার অনেস্টি, ওনার সততা, ওনার পরিচিতি, এইটার ইকোনমিক যে রিটার্ন, সেটা উনি কিন্তু এখন পাওয়া শুরু করেছে। তার মানে 22 বছর ধরে একটা মানুষ যখন সৎ থাকে এবং তার চারপাশের মানুষজন যখন জানা শুরু করে যে এই মানুষটা সৎ, এবং ওই মানুষটাকে দিয়ে এই কাজটা করালে একটা ভালো রেজাল্ট আসবে, তখন 22 বছরের পরের যে পরিশ্রমটা, যেটা উনি পয়সার ক্ষেত্রে করছে, সেটা কিন্তু এই জ্যামিতিক হারে আসা শুরু করবে। এটাই স্বাভাবিক। সুতরাং এই মানুষ, আমি যে বলি যে একটা মানুষ ভালো, একটা মানুষ খারাপ, একটা মানুষ ভালো বললে এটা কিন্তু একটা ইকোনমিক ভ্যালু আছে, এটা একটা ব্র্যান্ড, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। ব্র্যান্ড যে কত ইম্পর্টেন্ট জিনিস, এটা বলার অপেক্ষা রাখে না। ওকে, বলেন তারপর। এবার আরেকটা পার্ট একটু বলবো, আমি এটা ভুলে গেছি। মানে যখন আমি সাতক্ষীরাতে বিয়ে শাদী করে আসলাম, এখন থাকবো কোথায়? আমার সাতক্ষীরা মোজার সাহেব বলে একটা লোক আছে, ওনার বাসা, ওনার ওই সাইডে আমি কাজ করতাম। যেখানে সুই যাবে না সেখানে নাঙলের ফাল চলে যেত আমার। তার মানে যেখানে গাড়ি যাবে না, আর আমি কব যাবে, আমি বলবো যাবে, তো গাড়ি যাবে। যদি 1,000 টাকা ভাড়া হয়, 3,000 টাকা দেবো লোক। ও লোকের কথা হলো গাড়ি যেতে পারে, আমার কথা হলে যাবে। এইভাবে ওনার কাজ করে দিয়েছি। দেওয়ার পরে আমি ও লোকের একটা কন্ট্রাক্ট নিয়ে 2 লাখ টাকা আমি পাই। এই লাভ হয় আমার। লাভ হওয়ার পরে ও লোক টাকা দেয়, লাস্টে 40,000 টাকা বাকি থাকে। থাকার পর আমি শর্টে বলছি, জি,
2 বছর ধরে ওনার কাছে হাঁটি যে চাচা আমি গরিব মানুষ, যশোর থেকে এসেছি, আমি থাকবো কোথায়, বাড়ি বাচ্চা নিয়ে, আমার একটু জমি দিতে হবে। যাই 33 শতক জমি, উনি কয় যে আমি এটা বিক্রি করব। তখন আমি খরিদ্দার দেখি তো পাই না। উনি আবার 10 কাঠার খরিদ্দার ওনার হয়। হওয়ার পরে বললো যে দেখ তালি তো 10 কাঠা নিচ্ছে আর তুই বাদ বাকি জমি নেই। আমি চাচা আমার কাছে টাকা নেই। তো বললো ঠিক আছে তাহলে আর বাদ বাকি 4 কাঠার খরিদ্দার দেখ, তাও হয় না। তো বললো ঠিক আছে তোর কাছে কত টাকা? জানলাম 15,000 টাকা আছে, আমি চাচা জমাইছি। তো বললো দেওয়ার পরে উনি ওই জমি আমার রেজিস্ট্রি করে দেয় সবটুকু। আচ্ছা, পথের জন্য 3 শতক দিয়ে দেয়, আর ওই 12 শতক জমি আমার রেজিস্ট্রি করে দেয়। আর কোনো টাকা ওই সময় নেয়নি। এবার 200, 500, 100 করে টাকা দেয় উনি। ওইভাবে নিয়ে তারপরে আর একটা জমি ওনার কাছ থেকে উনি বলে 10,000 টাকা দেয়, আমি একটা জমি দিচ্ছি। হ্যাঁ, আমি ওনার কথা বিশ্বাস করি। একজনের হাত পা জড়াই ধরি, 25 টাকা সমিতি ছিল, সেই সমিতির টাকা নিয়ে মানে 3 মাস জমা দিয়েছি, বাদায় 2100 না কত হয়েছে। দোকানদার হাত টাত জড়াই ধরে উনি 10,000 টাকা আমার ধার দিয়েছে। দেওয়ার পরে ওই 10,000 টাকা ওনার দিয়েছি। দেওয়ার পরে উনি ওই জমি 4 ছেলে বললো যে রেজিস্ট্রি করে দিয়ে আসো, ওই জমিও দিয়ে দিল। দেওয়ার পরে এবার আমি ওখানে চাষের বেড়ার ঘর করলাম। তো চাষের বেড়ার ঘরে যে যখন শুতাম, তা আল্লাহ কোনো মাফ করুক, মনে হয় যেন সেকেন্ড বেস্ট। আমি জমি কিনে নিজের ঘর, ওই যে বাবুই পাখি সেই গল্পটার মতো সেকেন্ড বেস্ট। আমার সে খুশির কোনো সীমানা ছিল না, শেষ ছিল না। এইবার বোমরাই যে যখন কাজ করতে লাগলাম, কাজ করতে করতে তখন ওই আমার পার্টনার নেবে না। আমি তো কর্মচারী ওর, আমার 200 কোটি টাকা যায়, পার্টনার নেবে না। এখন ও যার কাজ করে তার সাথে আমার একটা সখ্যতা হয়ে গেল। বললো ঠিক আছে, ও তোর যখন পার্টনার নেবে না, তুই এক কাজ কর, তুই তো ভালো কাজ জানিস, তোর ছাড়া আমার কাজ চলবে না, তুই অর্ধেক করবি, ওরা অর্ধেক করবে। উনি বিচার করে দিল, দেখছে আর কি, টেবিলে বসে 20-30 জন লোক। আমি সেই জায়গায় উঠে বললাম দেখেন আমার উস্তাদ আগে, আপনি আগে না। আজকে আপনারা দেখতে পাইছি আমার উস্তাদ এই জায়গায় নিয়ে আসছিল, তাই তো আমি উস্তাদের সাথে যাব। উস্তাদ বিশাল খুশি। ওই খুশি হয়ে আমার পার্টনার করে নিল। তা ওই যে প্রথম ওই যে দ্বিতীয়বার ওই যে 10,000 টাকা যে জমিটা নিয়েছিলাম, ওইটা বিক্রি করে 2,15,000 টাকা বিক্রি করে ওকে 90,000 টাকা দিলাম। 23,000 টাকা তো একটা ফ্রিজ কিনলাম, ওই লেগে গেলাম পার্টনার। যাক তারপরে ওই যে পেঁয়াজ আর কি দেওয়া শুরু করলাম। সরকার সমস্ত জায়গায় প্রচার হতে লাগলো, ওপেন শহীদুল, এই ওপেন শহীদুল কিনা। চাঁদপুরের থেকে শুনতে পাই, চাঁদপুরি যখন আপনার মাল দেয় ফেনিওয়ালারা কি করে, ওরা একটা ব্রেন খাটায়, এখান থেকে 2 টাকা ভাড়া 1 কেজি মালের, হয়তো 22 টাকা কিনে, তাহলে 24 টাকা। এখন দেখা যাচ্ছে ওরা 23.5 টাকা দাম এ করে দেবে, 24 টাকা 24.5 টাকা এ করে দেবে। এবার দেখা যাচ্ছে যে ওই ওরা 200 কেজি ছাড় দেবে, এইভাবে কোন ধরনের কি ওরা মাল দিত। যাই হোক ওরা চলে আসলো এখানে, এসে দেখে আশপাশ যে খবর দিয়ে দেখে যে আমি একটা সৎ ছেলে। যাই হোক মোটামুটি এই শুরু হলো আমার ব্যবসা। আমার কাছে কোনো পুঁজি নেই, 10টি টাকাও নেই, মনে করেন। আমি ওই যাই করি তাই ব্যয় করি। এইবার মিন্টু সাবুলির লোক আছে একটা খুলনায় বাড়ি, ওনার কাছ থেকে 1 গাড়ি মাল নিলাম বাকি। লোকের কাছে জিজ্ঞেস করে টাকা দেবেন তো? দেবেন। 3 দিন পরে টাকা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওই ব্যবসা স্টার্ট হলো। 1,99,00,000 টাকা আমার বাকি দিল ওই মিন্টু শাহ। 1,99,00,000 টাকা আস্তে 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 বাকি দিল। আচ্ছা, কিসের ব্যবসা ছিল? এটা পেঁয়াজের ব্যবসা। এই পেঁয়াজের ব্যবসায় আপনি নিজেও ইনভলভ হলেন, তাই তো? হ্যাঁ। কি করতেন আপনি? কোথা থেকে পেঁয়াজ নিয়ে কোথায় বিক্রি? ভারত থেকে পেঁয়াজ আসতো, বাংলাদেশে আসলে ভারতে 40 টাকা কিনা থাকুক ওটা আমার দেখার বিষয় না। আমি ধরেন এখন 30 টাকা কিনেছি। চাঁদপুরি লোক বসে আছে, ভাই আমার গাড়ি পেঁয়াজ পাঠাই দেন। ভাই কত? তো 30 টাকা। দেখেন একটু কম টম হয় কি, হয়তো আমি 28 টাকা কিনলাম। ওরা আমার বিশ্বাস করতো, আমার 25 পয়সা কমিশন। 20 টন মাল হলে 5,000 টাকা কমিশন। প্রতিদিন 7-8 গাড়ি করে মাল কিনতাম, 40,000 টাকায় একে দিনে। আমি তো প্রধানমন্ত্রীর কাছে চলে গেছি। 40,000 টাকা। ওই আমি একটা লেখাপড়া জানি না, একটা এসপি সিট বেতন পাই না, ডেলি 40,000। আমি 40,000, আমি সত্যি কথা বলবো না, বলবো কি মজা ওখানে আমার কথা বুঝতে পেরেছেন? মানে প্রতিদিন 40,000 টাকা করে ইনকাম হয়। প্রতিদিন 40, 50, 30 টাকা। আমি আর মাথায় কাজ করতে না। যাই হোক এইবার ওই করতে করতে মোটামুটি টাকা মারি গেল। আমি তো পার্টি সবার চিনি নেই, দুষ্কৃতিকারী আছে না কিছু, ঢুকে যায়। ঢাকার থেকে কামাল বলে একটা লোক, সেও ইম্পোর্ট করতো মাল, ইন্ডিয়াতে আনতো, মার খেয়ে গেল।
ও আমার কাছ থেকে বাকি নিত 15,05,275 টাকা। আমার অনেক স্মরণীয় ঘটনা আমার ভিতরে থাকে আর কি। এ দেখেন আমার এখনো স্লিপ আছে, 3 কোটি টাকা মার্কেটে পাবো মুখি মুখি, এমনি কোনো লাইসেন্স জানি না। আপনার টাকা এটা? লোকের টাকা, আমি লোকের কাছ থেকে নিয়ে, আমি পণ্য পুঁজি খাটাইনি, আমি লোকের কাছ থেকে নিয়ে লোকের দিই, ফাঁকে আমার ওই 25 পয়সা মাঝখানে হচ্ছে আপনি মিডলম্যান। হ্যাঁ, আচ্ছা, আমার সত্য কথা হবে, সঠিক কাজ হবে। এবার যদি তোর লাভ না হয় তুই আমার 25 পয়সা দিস না, তবে আসলটা আমার কম দিলে হবে না। আমার বক্তব্য হইলো এরকম। কিন্তু আপনার প্রতিদিনের লাভ থাকা শুরু হলো 40,000 টাকা করে, আপনি যেটা বলছিলেন পকেটে ঢুকলো। কিন্তু আর এই এত কোটি টাকার বিজনেসে আপনার হচ্ছে এখন পর্যন্ত লেনদেন বাকি আছে, আপনি সেটা বলতে চাচ্ছেন? আচ্ছা, ওকে, তারপর এইবার ওই যে 2013 সালে ওই সময় আওয়ামী লীগ বিএনপি গাঞ্জাম ওই হরতাল, আমার একটু সাহস ছিল, আমি ভারতের পেঁয়াজ ওই ভমরাত থেকে ভ্যানে করে বইয়ে সাতক্ষীরার থেকে নিয়ে চিটাং পৌঁছে দিতাম। এক গাড়িতে 2 লাখ 2.5 লাখ টাকা লাভ হবে পার্টির, আমার ভাড়া দেবে 1 লক্ষ টাকা, 30,000 টাকা লাগে না, 1 লক্ষ 1,20,000 টাকা। তখন মোটামুটি আমি ওই টুকটাক জমি কেনা শুরু। তখন বলবে মানুষ যে আমার কাছ আমাদের হক কেড়ে নিয়েছে, 2 পয়সা আসবে না, দেখো গরম দেখাচ্ছে, এই না, আমার কাছ কত হলে যে যা দেবে আমি নেব, তারপরে যেটা শর্ট পড়বে আমি দেবো, ঠিক এইভাবে, এই মন মানসিকতায়। তো যাক, প্রতি বছর আমি ওখানে আর কি, উনি ওয়াজ করতেন, পীরগঞ্জ বাড়ি, নুরুল আমিন, আপনাদের টিভিতেও আর কি ইয়ে করে, প্রতি বছর ওনাকে আনি। ওনার কোনো কন্ট্যাক্ট ছিল না, যা দেবো তাই নেবে, আমার সাথে ওনার খুব সম্পর্ক হয়ে গেল। এখন 2 বার না 3 বার ওই মাহফিল করার পরে উনি বললো যে হজ করতে দেবে। সে কীভাবে, আমি লেখাপড়া জানি না, আর এমনি নামাজ কালাম হয়তো পড়ি, আমি কীভাবে কী করবো, আমার কাছে তো পয়সা করি নেই। তখন বললো এক কাজ করেন, নিয়ত করেন। আচ্ছা, করলাম নিয়ত। বললো 5,000 টাকা দেন। কোথায় দেবো? বললো আমার অ্যাকাউন্টে দেন। আচ্ছা, দিলাম। তো বললে এইবার থেকে যা 5,000 টাকা আপনি আমার অ্যাকাউন্টে দেবেন, যেদিন হাওয়াজের পয়সা জোগাড় হবে সেই দিন যাবো। যাকে 1 বছরের ভিতরে 4,70,000 টাকা আমার ওই অ্যাকাউন্টে জমা পড়ে গেল। জমা পড়ে যাওয়ার পরে 5,20,000 টাকা লাগবে যাইতে 2 জনের, আর যা খরচ। তো যাই হোক, অবস্থায় জোগাড় হয়ে গেল। রংপুরের 39 জন লোক আর আমরা স্বামী স্ত্রী, এই 41 জন চলে গেলাম হজে। যাওয়ার পরে ওখানে যে আমি আরো কিছু টাকা নিয়ে গেছিলাম, ওনাদের সেবা করতে লাগলাম, এই 39 জনকেই। কম বেশি আমার কাছে টাকা আছে, ওদের কাছ থেকে হাওলাত করে ওদের পিছনে খরচ করতে লাগলাম। ওদের শুধু বলতে লাগলাম আপনি আমার বাংলাদেশে যাইতে দেন, সব টাকা দিয়ে দেবেন। এইভাবে মোটামুটি ওদের কলা খান ও চা খান, এইভাবে খুব যত্ন করতে লাগলাম। যখন প্লেনের থেকে বাংলাদেশে যে নামলাম, তো এরকম এই 39 জনের কান্না আর আমাদের কান্না, মানে এক মার পেটের ভাই বোন, মানে এরকম কান্না দেখা যায়, হাউ মাগের কান্না। ওরা এক বাসে চলে গেল 39 জন, আর আমার প্রাইভেট আমার আনতে গেছে, আমার মন চাচ্ছে না যে আমি আলাদা বাড়ি যাই, এরকম কান্না। যাই হোক, তার ভিতরে অনেক লোক মারা গেছে, এখন 18 সাল, তখন ছিল 11 সাল। তো যখন যে মারা গেছে আমি খবর পাইছি, অনেক সময় গেছিও, তারপরে আমার দাওয়াত করে নিয়ে গেছে, ওনাদের আবার আনছি, এইভাবে আমার সম্পর্ক করি। 18 না 19 সাল শুরু হলো, কিছুদিন হলো। জি, 19 সাল। দেখ, আমার ভুল মাফ করবেন। তো এইভাবে এই পিছনের কথাটা শেষ। এখন এই বিএনপি আওয়ামী লীগের হরতালের সময় তখন জীবনে রিস্ক নিয়েছি খুব। যেহেতু আমি ড্রাইভারই করেছি, আমি ড্রাইভারদের পয়সা একটু বেশি দিতাম। রিস্ক নিয়েছি কি, হেলমেট কিনে দিয়েছি ড্রাইভারদের, আর বলেছি গাড়ি যদি জ্বালায় যায়, গাড়ি রেখে তোরা জীবন বাঁচাইছিলি, আমার গাড়ি পুড়ে যায়, যা দেখা যাচ্ছে 30 টাকার ভাড়া, তখন 100 টাকা পাইছি। এইভাবে মোটামুটি একটা জমি কিনলাম, হলো 29 লাখ টাকা দিয়ে। সে জমির দাম প্রায় এখন 1 কোটি টাকা। এইভাবে চলতে লাগলো, করতে করতে গাড়ি আমি কিনলাম, ওই 2টো যে টাটা কিনছিলাম আপনার ওই যে 10 টাকা, তারপরে 3টে গাড়ি নিলাম নিটল মোটর থেকে, ওই ডাউন পেমেন্ট দিয়ে। এর শর্টে বলছি, ওই 3টে টাকা শোধ হয়ে গেল। এবার আইডিয়ালসি আমার কাছে আসলো যে আপনি ওই নিটল মোটরে লাভ দেবেন কেন, আমরা টাকা দিচ্ছি, 1 কোটি টাকা 2 কোটি টাকা যাই নেন। আমি বলছি 1 কোটি টাকা আমি কী করবো, আমি ভয় লাগতে লাগলো। যাই হোক, তার ওনারা আমার 82 লাখ টাকা দিল গাড়ি কিনতে। মানে 4টে গাড়ির দাম 82 লাখ টাকা, না বডি করতে আরও লাগবে, তাও মোটামুটি হেল্প করলো। ওরা আমার সব টিকিট নিলাম, আমি তো জানি সই টই করে দিলাম। 4টে গাড়ির টাকা নিয়ে 4টে গাড়ি নিয়ে আসলাম। সেই 4টে টাকা বোধহয় 10 মাস শোধ হওয়ার পরে আবার 4টে দিল। আচ্ছা,
তখন আমি তো বাংলাদেশের কোথায় কোন জেলায় কয়টা গাড়ি কোথায় গেলে ভাড়া, আবার কত ভাড়া, কোথায় কয়বার চাকা ঘুরলে কতটুক তেল পড়বে, এটা আমার নলেজ মুখস্থ। আছে। এই যে 22 বছরের এক্সপেরিয়েন্স। জি। এখন ড্রাইভার আমার ফাঁকি দিতে পারে না, আর দেয়ও না, আমি তো ওদের দুটো পয়সা বেশি ধরে দিই। আর ঈদের সময় বোনাস দিই, বাড়ি এনে একসাথে খাই, ওদের সাথে আমি শেয়ার করি যে তোরা খাইছিস, গোসল করি, খোঁজ খবর নিই, তাতে ওরা খুব খুশি। এভাবে করতে করতে গত বছর ছয়তলা হলো আপনার ওই ছয়তলা কি বলে প্ল্যান করে 3 তলা উঠে গেছে, এখন কমপ্লিট হয়নি। আর আমার ছেলে 6টা ট্রাক, আমার জামাত 5টা, আর আমার হলো 10.5টা। 10.5টা কিরকম? তার মানে কিন্তু আরো জড়িত আছে আমার ভাইরা ভাই এসে 10 লাখ টাকা রেখেছিলাম ওই সময়, কিন্তু আমার দেখিনি। এখন সচলে 10 লাখ টাকা রেখে নিয়েই যাবে না, আর একটা ট্রাকে শেয়ার করে দিয়েছি, আর মাসে অর্ধেক পাই। আচ্ছা, এরকম 3-4 জন 5 জন আছে। আচ্ছা, আমি যদি একটু জানার জন্য আপনার কাছ থেকে জানি যে একটা ট্রাক থেকে মাসে অন এভারেজ গড়ে কিরকম ইনকাম থাকে সবকিছু বাদ দিয়ে? গড়ে মিডিয়ায় যদি বলি, এখন ব্যাপার হচ্ছে কি, অনেক কথাই বলতে হয়, মনে করেন সব থেকে 50-60 হাজার টাকা থাকে। 50 থেকে 60 হাজার টাকা একটা ট্রাক থেকে ইনকাম হয়। তার মানে আপনার 10টা ট্রাক আছে, মানে আমরা ধরে নিচ্ছি যে মাসে কমপক্ষে হলেও আপনার 5 লক্ষ টাকা প্রফিট থাকে। আচ্ছা, এছাড়া আপনার পেঁয়াজের ব্যবসা আছে? হ্যাঁ, পেঁয়াজের ব্যবসা আছে, তাতে 2-3 লক্ষ টাকা আসে, আমি ট্যাক্স ভ্যাট দিই সব। আচ্ছা, মাশাআল্লাহ। আমি আপনার কাছ থেকে জিজ্ঞেস করছি এবং আপনার বলতেও কোনো সমস্যা নেই, কারণ আপনি আজকে রেডিওতে আসছেন, আপনার ইনকাম নিয়ে বলতে আপনার কোনো সমস্যা নেই। আপনার মাসের রোজগার কত থাকে এখন সবকিছু মিলিয়ে ব্যবসা করে? এখন মনে করেন 10 লাখ টাকা আপনার হচ্ছে ইয়েতে থাকে, এবং লাভ লসও হয়। এখন এই যে পেঁয়াজের ব্যবসায় এমন হয়, আমি যখন একটা হিন্দু ভদ্রলোক 40 টাকা করে পেঁয়াজ কিনলাম, হ্যাঁ, কেনার পরে 40 টাকা করে দাম হচ্ছে, একটা হিন্দু ভদ্রলোক বললো কি তুমি 4 আনা পয়সা বাড়াই দাও, 40 টাকা 4 আনা করে মালটা কিনে গোডাউন নামাই দাও। হ্যাঁ, ওনার কথা শুনে পর আমি 40 টন মাল গোডাউনে নামাই দিলাম। দেওয়ার পরে ঈদ চলে গেল, পরের দিন লোড দিলাম, 12,13,000 টাকা লাভ হইল। সেই পেঁয়াজ 64-65 টাকা বেচলাম। এইবার আর বেলা বলতে গেলে ওই হরতালের সময় পেঁয়াজ কিনলাম 50 টাকা করে, সেই পেঁয়াজ ঢাকা নিয়ে বেচলাম 90 টাকা। আবার 80 টাকা করে কিনেছি, 39 টাকা করে বেচেছি। লস টস হয় না? লস হলে তখন খাসির গোশ, তারপরে মুরগির গোশ আনন্দ করে বেশি খাই। কেন? যদি লাভ হলে হাসতে পারি, লস হলেও হাসতে হবে, এটা হলো আমার হিসাব। সেটাই, আপনাকে আল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে আসছে। লাভ তো হলেও যদি হাসতে পারি, তাহলে লস হলেও হাসতে পারি, এটা আল্লাহর দান। এই জন্য আমার সব গাড়ির গায়ে আল্লাহর দান, আল্লাহর দান এন্টারপ্রাইজ। এই জন্যই আমার ভাবছি, আমি লেখাপড়া জানি না, তবে আমি যা বুঝি, মানুষ যদি সচেতন হয়ে চলে, যদি সঠিক পথে চলে, তার জীবনে কোনো অভাব আসবে না। হয়তো দুর্ঘটনা আসবে, সামাল দিতে পারবে, অভাব আসবে না। অভাব আর দুর্ঘটনা আলাদা জিনিস। অভাব মানে নেই, আর দুর্ঘটনা মানে আছে, একটা অঘটন ঘটে গেছে, এরকম। সর্বসাকুল্যে যদি জানতে চাই আপনার কাছ থেকে, আল্লাহ আপনাকে যেখানে রেখেছিল, মানে যেখান থেকে যেখানে নিয়ে আসছে, সর্বসাকুল্যে আপনার অর্থনৈতিক অবস্থা, মানে অর্থনৈতিক অবস্থা, প্রপার্টি এখন কত কোটি টাকার মালিক আপনি? এখন আমার মনে করেন 20,000 টাকাও নেই ক্যাশ, আমার সব খাটতেছে। এখন জমি কিনা আছে, এখানে 3টে বিটে বাড়ি আছে, যশোরে 124 শতক জমি কিনা আছে। আচ্ছা, তার ভিতরে 27 শতক শুধু আমার ওই 35 আর সব কিনা। আচ্ছা, আর আপনার ওই ব্যবসার ভিতরে কিছু টাকা আছে। এই তার মানে আমি যদি একটু আর্থিক অবস্থাটা, আমাদের যেহেতু শ্রোতারা শুনেছেন এতক্ষণ ধরে, আর্থিক অবস্থার জায়গাতে যদি জানতে চাই, একটা আর্থিক মূল্যমানের থেকে কয় কোটি টাকার মালিক আমি এটা একটু জানতে চাচ্ছি। মালিক তো আল্লাহ, আমি দাবিদার। হ্যাঁ, দাবিদার। আপনি দাবিদারের জায়গা থেকে কত কোটি টাকা? এখন টোটাল মনে করেন 1, 2, 3, 4, 5, এরকম 6 কোটি টাকার মালিক। তো উনি হচ্ছেন 6 কোটি টাকা ওনার প্রপার্টি। এখন এক সময় 10 পয়সা থেকে শুরু হয়েছিল। আপনি যখন অতীতের কথা চিন্তা করেন, আপনার কেমন লাগে? আমি সবসময় আমি খুব গর্বিত। আমি সবসময় চিন্তা করি, আমি পিছনের কথা চিন্তা করি, মনে করি, এবং আমি মানুষ যে আমার কাছে আসে, বহু দূরের থেকে লোক আসে, আমি কাউকে ফেরাই না। আমি 5টা মসজিদের বেতন দিই। এগুলো এইখানে বলা ঠিক না, বলেন করো গোপনে। হ্যাঁ, সেটাই, মানে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। লক্ষ টাকা দানের থেকে 1 টাকা ঋণ করো, শোধ করা উত্তম। জি। এবং মানে দান মানে গোপনে করা উচিত। তো আমি 5টা মসজিদই বেতন দিই। তারপরে কিছু কিছু ফকির আছে মাসিক, আচ্ছা, সপ্তাহে। তারপরে কিছু কিছু বয়স্ক লোক আছে, প্রতি মাসের 1 তারিখে এসে ভোরবেলায় বসে থাকে, আমার ভোর 500 টাকা দিই। এদের মানে আর্থিক অবস্থা দুর্বল, এবং আমিও জানি
জেনে শুনে এরকম কিছু লোকের 500 টাকা দিই। এবার মসজিদে 10 লাখ টাকা দানের কথা বলছি, 3 লাখ টাকা দিছি অলরেডি। ছাদ হবে, আমার বাড়ির সামনে মসজিদ। আর আশা আছে যশোরে যে জমিটা আছে 124 শতক জমি, এটা 20 শতক এক জায়গায় মানে আলাদা, আর 11 শতক আলাদা, আর একটা পুকুর সহ আছে। আর কিছু জমি কিনতে পারলি আশা করি যদি সেই তৌফিক আমার দান করে, আমার থেকে আমার ছেলে ওই রকম উদ্যোগ যে আব্বা এখানে মসজিদ না হলেও মাদ্রাসা করে দিতে হবে, আচ্ছা, হাফজখানা কওমি মাদ্রাসা করে দিতে, মানুষ শিক্ষা পাক। আমাদের এখানে তো কিছু পাওয়ার দরকার নেই। আমার দাদা এখানে শুয়ে আছে, দোয়া করো, আমার ছেলের কথা দোয়া করবে, আর এখানে ওই মাদ্রাসা করে দিতে হবে। কয়টা ছেলে মেয়ে আপনার? 2-1, মানে 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, সবাই কি প্রতিষ্ঠিত এখন নাকি? এখন 10-এ পড়ে ছোট ছেলে, আচ্ছা, আর বড় ছেলে আইএ পাস করার পরে আমি আর পড়াইনি, বিজনেসে লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, বিজনেসে লাগাই দিয়েছি। আমি যখন হজে যাই তখন 2 কোটি টাকার বুঝও দিয়ে যাই। বললাম বাবা এই থাকলো নগদে না, আমি বুঝোই দিয়ে যাই। আমি তখন মিন্টু সাহেব আমার কাছে 90 লাখ টাকা পাই। তো আমি ছেলেরা নিয়ে গেলাম যে দাদা আপনি হিন্দু, আমি মুসলমান, আমি হজে যাচ্ছি, আমি আপনার কাছে দিই না ঋণী, আপনি না বললে আমি যাতে। কয় যে আমার ছেলে আপনার বাড়ি টাকা আনতে যাবেন, আপনি যদি মরে যান আপনি চলে যান। আমি আগে দেখি 35 লাখ টাকা আমার ছেলে পরিশোধ করে দিয়েছে। তারপরে একদম এখন ফুল ক্লিয়ার করে দিচ্ছে, তার অন্য অন্য জায়গায় পাবে সব। তো ওই ছেলে ওই এক সংসারে সব, বললাম না ভাই বোনের মতো চলি, ওর মতো গুছায় আনলাম। তখন ওই যখন আমি হজে গেলাম তখন ও কিছু কাজ ধরে সেই কাজও করে, আমি ওর হাতে করে কোনো কাজ ধরে দেয়নি। আচ্ছা আচ্ছা, তা না হলে এখন মনে করেন দক্ষিণাঞ্চল সমস্ত বড় লোকের ছেলে মিলে নেশা করে, সব ছেয়ে গেছে। আমার ছেলে ওই দিক থেকে কন্ট্রোল করার জন্য আল্লাহর কাছে কান দিছে, আর ওই করে 15 লাখ টাকার গাড়ি ওর কাছে বসি। ও যখন ওই কাজ ধরেছে 1-2 লাখ 3 লাখ 4 লাখ টাকা জমায় জানলাম এই গাড়ি আমি বিক্রি করবো। কত? তুমি নিলি 5 লাখ, অন্য লোক নিলি 16 লাখ, কথা বলছেন। তখন ও 4,25,000 টাকা জোগাড় করে দিয়ে আব্বু গাড়ি দেন, আর 75 কয়দিন পরে দেন, আর তার গাড়িও কয়দিন আমি পরে দেবেন, মানে এরকম একটা মানে এতে যে। তো দেখা যাচ্ছে যখন 5 লাখ টাকা শোধ করে দিয়েছে তখন আমি ওর হাতে গাড়ি তুলে দিয়েছি। দিলি মোটামুটি ও যখন নিজের মনে করেছে ওর ভিতরে একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে।